আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। তুই আমার ব্যবসার দেখাশোনা করছিস নাকি আমাকে দেউলিয়া করছিস? কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না। আমার কোম্পানির শেয়ার মার্কেট একেবারে ডাউন হয়ে আসছে। আমাদের সিক্রেটকেও ফাঁস করে দিয়েছে। কি বলেন বাবা? হ্যাঁ, তাড়াতাড়ি অফিস পৌঁছে বোর্ড মিটিংয়ের আয়োজন কর। আমি অফিসে আসছি। আর যে ওয়েবসাইট আমাদের সিক্রেট ফাঁস হয়েছে সেটা কোনোভাবেই মুছে ফেলার চেষ্টা কর। জি বাবা। ফোনটা রেখে দেয় সে। কোনো রকম নিজের দেহটা হালকা পরিষ্কার করে সাদা শার্টে নিজেকে জড়িয়ে বেরিয়ে পড়ে সে। নিধি তার আগেই অফিসে পৌঁছে গেছে। বাবা রাফসানকে জানানোর আগেই তাকে জানিয়েছে। তার গালে 5 রক্তবর্ণের দাগ, চোখ ফুলে ফেঁপে উঠছে। রাফসান অফিসের উদ্দেশ্যে গাড়িতে চেপে বসলো। ফোনটা বের করে সৌরভকে ফোন করে বলল, সৌরভ, একটা সাহায্য কর। কি সাহায্য রাফসান? সৌরভের মুখে রাফসান নিজের নামটা শুনে বড্ড অবাক হয়, কেননা এর আগে ভাই ছাড়া অন্য কিছু বলতো না। এটা চেপে গেল সে। নিজের সবকিছু খুলে বলার পর সৌরভ বলল, দেখ, এটা তোর পার্সোনাল প্রবলেম, তুই নিজেই দেখ। আমার দিক থেকে কোনো সাহায্য পাবি না। রাফসান স্তব্ধ। চারদিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে সে। এতক্ষণে সে অফিসে পৌঁছে গেছে। কনফারেন্স রুমে প্রবেশ করার আগে জানতে পারে নিধি তার পরিচিত এক হ্যাকারের মাধ্যমে ওয়েবসাইট থেকে সেসব ইনফরমেশন মুছে ফেলেছে। অফিস বোর্ড মেম্বার সবাই উপস্থিত। শহীদ হাসানের অপেক্ষায় সবাই। হঠাৎ বাহিরে হইচই। অফিস ঝাড়ুদার একজন এসে চিৎকার করে বলল, ছোট স্যার, বড় স্যারের উপর কয়েকজন লোক গুন্ডা হামলা করেছে অফিসের বাহিরে। রাফসান অফিস থেকে বের হতে হতে সিয়াম তার বাবার শরীরে কয়েকটা আঘাত করে ফেলে। ঠোঁট ফেটে রক্ত ঝরছে তার। শার্টের ওপর থেকে শহীদ হাসানের বুকে ছুরিকাঘাত করে সিয়াম। রাফসান চিৎকার করে ওঠে। শহীদ হাসানের দেহটা ছেড়ে দিয়ে সিয়ামের বাহিনী পালিয়ে আসে সেখান থেকে। রাফসান তাদের দেখে রেখেছে। দৌড়ে এসে বাবার আহত দেহটা বুকের মাঝে নিতেই রক্ত মেখে গেল সাদা শার্ট। রক্তের দাগ কখনো মুছে যায় না। শহীদ হাসানকে হাসপাতালে নেওয়া হয়। রক্ত দেওয়া হয় তাকে। রাফসান হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ব্লাড গ্রাউন্ডের ক্যাম্পে চলে আসে। 4 দরজার গেইটে আবৃত সে জায়গা। ক্যাম্পের মূল গেইটে রাফসানকে দেখে কেউ তাকে আটকানোর সাহস দেখায় না। বিশাল এরিয়া জুড়ে ব্লাড গ্রাউন্ডের ক্যাডার হাতে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইমারতের মতো দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যে এটি একটি, কিন্তু বিল্ডিং একদম নড়বড়ে। দরজার কাঠামো সেই পুরনো দিনের। নতুন বিল্ডিং হয়েছে, কিন্তু সিয়াম সহ গ্যাংয়ের ক্যাডার সবাই পুরাতন ভবনেই ঘাঁটি বসায়। ক্যাম্পের মধ্যে ঢুকে রাফসান মূল বিল্ডিংয়ের নড়বড়ে দরজায় জোরে 2 লাথি মারে। মরমর করে শব্দ হয়ে ভেঙে পড়ে দরজা। ভিতরের ক্যাডার সবাই তাদের অস্ত্র লোড করে তাক করে দরজার দিকে। উইপোকার দংশনে ক্ষয়ে যাওয়া কাঠের ধুলো দরজার সামনে থেকে সরতেই সবাই তাকিয়ে আছে রাফসানের দিকে। নিজেদের অস্ত্র নামিয়ে নিল। দুজন বলে উঠল, রাফু ভাই, দরজা ভাঙার কোনো দরকার ছিল না, ধাক্কা দিলেই খুলে দিতাম। কি হয়েছে ভাই? শার্টে রক্ত? সে কথা বলল না। দ্বিতীয় দরজা পেরোতেই দেখতে পেল সিয়ামকে। সিয়াম রাফুকে দেখতে পেয়েই নিজের পিস্তলটা বের করতে তার আগেই রাফু তার ঘাড় ধরে দেয়ালের সাথে আঘাত করে। গাল থেতলিয়ে গেছে, কপালের এক কোণ ফেটে গেছে। রাফু তার হাতটা ধরে দাঁড় করিয়ে বুক বরাবর এক লাথি। ছিটকে পড়ে অনেকটা দূরে। পাশের রুমে সৌরভ। সেখানে প্রবেশ করেই রাফু টেবিলের ওপর লাথি মারতেই সে বসা থেকে উঠে দাঁড়ায়। তার শার্টের কলার ধরে দেয়ালের সাথে মিশিয়ে নেয় রাফু। দেখ সৌরভ, তুই আমার পার্সোনাল প্রবলেম দূর করতে পারবি না তো আমার পরিবারের উপর হামলা করিস কেন? দ্বিতীয়বার যদি আমার পরিবারের দিকে চোখ তুলে দেখিস তাহলে তোর এই সাম্রাজ্য গুড়িয়ে দেব। রাফু বেরিয়ে আসে। সৌরভকে কিছু বলতেও দেয়নি সে। রাফু এক বিশাল গোলকধাঁধায় আটকে গেছে, যেখানে অবিশ্বাস দ্বারা পরিপূর্ণ। সৌরভকেও সে ভুল বুঝেছে। সিএমের চক্রান্তে রাফু এখন সৌরভের ছায়াতল থেকে ছিটকে বেরিয়ে এসেছে। কয়েকদিন নিজের ব্যবসায় ঢুকে গিয়েছে সে।
মেঘ নিধি কিংবা বাহিরের সকল ঝামেলা ফেলে দিয়ে নিজের ব্যবসায়ের সাময়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তারা। অবশ্য এতে নিধির ভূমিকা অসীম। শহীদ হাসান নিধিকে বেশ প্রশংসা করে। রাফু কথা বলে না তার সাথে। হঠাৎ করে মেঘ চাচিমাকে বলল। চাচিমা, আমি এই বাসায় আর থাকতে পারবো না। চাচিমা বলল, কেন মেঘ, কোনো সমস্যা? আমি তো এক উটকো ঝামেলা হয়ে আছি আপনাদের মাঝে, তাই চলে যেতে চাইছি। তাহলে চলে যাও, বাধা দিল কে? চাচির এমন আচরণ বিস্মিত করে তাকে। নিজের রুমে এসে জামাকাপড় গুছিয়ে নিচ্ছে সে। হঠাৎ করে রাফসান বাসায় প্রবেশ করে। চাচির সাথে কথা না বলেই মেঘের রুমে আসে সে। মেঘ তখন শাওয়ার দিয়ে বেরিয়েছে। বুকে জড়ানো পাতলা তোয়ালেটা খুলে পড়ে যায় তার সামনে। রাফসান তাকিয়ে আছে সেদিকে। বড় বড় চোখ বিস্ময়করভাবে মেলে আছে। মেঘ অপ্রস্তুত। সেও যেন সবকিছু ভুলে দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই মেঘের কোমর নিজের হাতের মধ্যে নিয়ে নেয় সে। একটানে বুকের এতটা কাছে নিয়ে আসে যেখানে নিঃশ্বাস গোনা যায়। মেঘের চোখে বিশ্বাসঘাতকতা। দরজার সামনে চাচির উপস্থিতি টের পেয়েই চিৎকার করে ওঠে। চাচি রুমে প্রবেশ করতেই রাফসানের দুহাতে মেঘের নগ্ন দেহ। মেঘ অভিনয়ের কান্না জড়িয়ে দেয় নিজের চোখে। চাচিমা নিজের চোখ ঢেকে ফেলে। মেঘের দিকে বিছানার চাদর ছুঁড়ে দিয়ে রাফসানের গালে এক থাপ্পড় বসিয়ে দেয় চাচি। চিৎকার করে বলল, তুই আমার রক্তের, কোনো সম্পর্কের ছেলে নয়, তবুও তোকে ছেলের মতোই ভাবি। কিন্তু তুই মানুষ একটা, তোর অনেক অপরাধ সহ্য করেছি, হার না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিনও আমার চোখের সামনে আসবি না। যেদিন আসবি সেদিন আমার মরা মুখ দেখবি। রাফসান বাকরুদ্ধ। কিছু বলার নেই তার এখানে। নিজের লালসা নিজেকেই ডুবিয়েছে আজ। মেঘ কান্না করছে। চাচি রাফসানের ঘাড় ধরে টেনে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। সে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হাত পা কেমন যেন থরথর করে কাঁপছে। হঠাৎ করেই যেন ভিতর থেকে দুমড়ে মুচড়ে আসছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। সেখানে আর দাঁড়ালো না সে। কিছুক্ষণ পর মেঘও বেরিয়ে গেল সে বাসা থেকে। এখন এ বাসা একদম শূন্য। এখানে আর কেউ আসবে না। না আসবে একজন এতিম ছেলে, না আসবে তার ভালোবাসা। ডেভিড চিৎকার করে হাসছে। রাফুকে তিল তিল করে সব অবিশ্বাসের চক্রকারে বন্দি করে ফেলেছে। রাফু ভিতর থেকে শেষ হয়ে আসছে ক্রমশই। মেঘ সে বাসা থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় এসে ঢুকলো। সামনেই বসে আছে ডেভিড। হুইল চেয়ারে পা দুটো তুলে চলছে সে। মেঘ তার সামনে এসে বসে হাতটা নিজের মুখের কাছে এনে চুমু খেয়ে বলল, বাবা, তোমার শত্রু শেষ পরিণতি তোমার এই যন্ত্রণার থেকেও ভয়াবহ হবে। তোর মতো একটা মেয়ে থাকলে কোনো যন্ত্রণাই কষ্টদায়ক হয় না। মেঘ উঠে নিজের রুমে আসে। লম্বা 3 পিস খুলে নিজের সফট লাল টপসের সাথে নীল জিন্স, ঠোঁটে লিপস্টিক, চোখে হালকা করে কাজল লাগিয়ে নিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে। কোমরে হাত দিয়ে কয়েকবার নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বের হয় বাসা থেকে। ডেভিড পিছন থেকে বলল, কোথায় আছিস? আমার কাজ এখনো শেষ হয়নি বাবা। রাপু কিন্তু গভীর পানির মাছ, শিকার করতে হলে সাবধান। আমার কাছে রাপু সাধারণ একজন মানুষ ছাড়া অন্য কিছু মনে হলো না। জানি না তোমার কেন এত ভয় তাকে। রাপুর সম্পর্কে তোর ধারণা নেই তাহলে। তুই তাকে যতটা হালকাভাবে নিচ্ছিস আমার ভয় করছি। আমি জানি আমার কি করতে হবে। তোমরা শুধু রাপুর আত্মচিৎকার শুনবে। রাপুর থেকে সাবধান মেঘ। মেঘ মুচকি হাসি হেসে বেরিয়ে আসলো। রাফসান অফিসের সামনে কফি শপে বসে আছে। মেঘ সেখানেও উপস্থিত। হঠাৎ মেঘকে এমন সাজে দেখে চমকে থাকে সে। লাল লিপস্টিকে আবৃত ঠোঁটের নিচে কালো তিলটা চকচক করছে। চোখে ছলছলে মায়া। বুকের ওপর লালচে ফিতার তার আকৃতি। ধবধবে ফর্সা শরীরে যেন তার নেশা। অ্যালকোহলের নেশা তার শরীরে এখন প্রবেশ করে না। এ যেন এক নারী নেশা। নেশাগ্রস্ত চোখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রাফসান। পলকহীন চোখে এগোচ্ছে তার দিকে। মেঘ লজ্জা চোখে বলল, এই যে মিস্টার রাফসান। বলো মায়াময়ী নেশা। নেশা? এটা আবার কেমন নাম? তোমার রূপের নেশায় বুঁদ হয়ে আছি। সরি মিস্টার, এটা পাবলিক প্লেস। প্রাইভেট প্লেসে চলো তাহলে। সরি, এখনো বৈধ হয়নি। তাহলে কি তুমি ভালোবাসা বললেই চলবে? আমাকে এতটা সস্তা ভেবো না মিস্টার।
মেঘ রাগ করে চোখ ফিরিয়ে নেয় তার থেকে। রাফসান নেশার ঘরে কী সব বলে ফেললো সেটাও বুঝতে পারল না। চুপ করে তার পাশে এসে বলল, সরি মিস, রাগ করে না, আমি তো এমনি বললাম। বলতে থাকো। এই যে রাগ করলে ভালো লাগে না। মেঘ কথা বলছে না। রাফসান মেঘকে আরকোলা করে তার বাইকের সামনে এনে নামায়। তার চোখে লজ্জা। রাফসান বলল, চলেন আপনাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় যাবেন? বললে তোর মজা থাকবে না। কোনো সারপ্রাইজ? না। তাহলে বলুন। বললাম তো বলা যাবে না। তাহলে আমিও বাইকে উঠবো না। না উঠলেই জনসম্মুখে তোমার ঠোঁটে চুমু এঁকে দেব। রাফসান, তাড়াতাড়ি উঠো। কাজটা তুমি ঠিক করলে না। মেঘ কিছুটা অপ্রস্তুতভাবে বাইকে চেপে বসলো। রাফসান বাইক নিয়ে সোজা আফজাল সাহেবের সম্পত্তি নিলামে উঠছে সেখানে উপস্থিত। মেঘ বুঝল না কি হবে এখানে। নিলামের অনুষ্ঠিত প্রোগ্রামে শুধু তারা দুজন। চেয়ারগুলো শূন্য দেখে ব্যাংক কর্তৃপক্ষ নিরাশ। তাদের ধরে দেওয়া দামেই রাফসান আফজাল সাহেবের সমস্ত সম্পত্তির মালিকানা মেঘের নামে করে দেয়। ইমপ্রেস হলো না সে তাতেও। এই সম্পত্তি দিয়ে কি করব আমি? যে সম্পত্তি নিলামে উঠেছে সেই সম্পত্তি কোনো কাজেরই নয়, তাই তার মালিক দেউলিয়া হয়েছে। তুমি ভুল জানো মিস, তাকে দেউলিয়া করানো হয়েছে। মানে? বুঝবে না তুমি। না বুঝলে আমার এই সম্পত্তির প্রয়োজন নেই। তাহলে? আমার সেই মানুষ প্রয়োজন যে আমাকে সময় দিবে। রাফসান মুস্কি হাসি হাসলো। ভিতরে ভীষণ ক্ষোভ মেঘের ওপর। সে বাইকে বসলো। মেঘও পিছনে বসেছে। তবে তাদের মাঝে অনেকটা দূরত্ব, কাছে থেকেও যেন এক সমুদ্র দূর। রাফসান বাইক চালিয়ে তাকে এক নদীর তীরে নিয়ে আসে। নদীর তীরে নৌকা বাঁধা। মেঘের হাতের আঙ্গুল ধরে সে উঠছে নৌকায়। মেঘ বাকরুদ্ধ, কথা বলছে না। তার নিখুঁত অভিনয়ে যেন ভেঙে যাচ্ছে তার ভালোবাসায়। মেঘের মনে অন্ধকার নেমে আসছে। সে ভাবছে রাফুকে তার সকল সত্যতা জানিয়ে দিবে। মেঘ চাইছে নিজের সত্যতা জানিয়ে দিবে রাফসানের কাছে, কিন্তু সে মনে মনে এটা ভাবতে থাকে, আমি যদি তাকে সব সত্যি বলে ফেলি তাহলে সে আমাকে এখান থেকে জীবিত ফিরতে দিবে না। তার চেয়ে রাফুর কষ্টদায়ক মৃত্যুর অপেক্ষা করে। মেঘ নিজের মনকে স্থির করে রাফসানের সামনাসামনি বসে। রাফসান নৌকায় বৈঠা চালায়। কিছুটা দূর নৌকা যেতেই বৈঠা রেখে দেয় সে। মেঘ কি হলো, নৌকা চালাচ্ছ না যে? কষ্ট হয়েছে, একটু বস। রাফসানের কণ্ঠে কিছুটা রহস্যের গন্ধ পাচ্ছে সে। রাফসান বারবার মেঘের শরীরের দিকে তাকাচ্ছে। পকেটের দিকে নজর রাখছে সে। মেঘ তার পকেটে কিছু দেখতে পায়। নিজেকে সেফ রাখার জন্যই নিজের তলপেটে হাত রেখে গুঙিয়ে ওঠে সে। নৌকার উপর শুয়ে পড়ে কান্না করতে থাকে। রাফসান নিজের খেয়াল ভেঙে ঘাবড়ে যায় তার এমন পরিস্থিতি দেখে। মেঘের শরীর শক্ত করে ধরে সে বলল, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোমার? মেঘ কথা বলছে না। রাফসান দিশেহারা হয়ে বৈঠা নেয় হাতে। দ্রুত বৈঠা চালিয়ে তীরে পৌঁছে মেঘকে কোনোভাবে বাইকে বসিয়ে সে চলল নিকটস্থ হাসপাতালে। মেঘ মুখ চেপে হাসছে। রাফসানের চোখে দুশ্চিন্তা। অন্যদিকে ডেভিড তার ভয়ঙ্কর চক্রান্ত চালাচ্ছে রাফুর বিরুদ্ধে। সিয়াম ডেভিডের পাশে দাঁড়িয়ে আছে। ডেভিড বলল, আজকে তাহলে রাফুর শেষ দিন? না বস, রাফুর শেষ আশ্রয় তার বাবা। তার বাবার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। তাহলে প্ল্যান শোন। জি বস। মেঘ রাফুর সাথে আছে। যখন মেঘ সিগন্যাল দিবে তখন একসাথে রাফু আর তার বাবাকে ফোন করে রাফুকে বলবি তার বাবার শেষ দিনে আছে, আর তার বাবাকে বলবি রাফুর গুলি লেগেছে। দুজনকে এক জায়গায় ডেকে আনবি। তোরা জানিস তার বাবার পৌঁছানোর আগে রাফু সেখানে পৌঁছে যাবে। কিন্তু খুন করবি কাকে? বস, নাইট ক্লাবের একজন ক্যাডার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, মনে আছে? তাকে মেরে ফেলবো। জি বস, তাহলে আমরা আসি। সিয়াম বেরিয়ে পড়ে। ডেভিডের দুপাশে দুজন অর্ধ উলঙ্গ মেয়ে তাদের দেহে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রাফু, এবার দেখিস শিকারের হাত থেকে কিভাবে পালিয়ে থাকিস। এর তো কিছুই হয়নি। আপনি কি জানেন ওর কিছু হয়নি? ব্যথা চিৎকার করছে আর আপনি বলেন কিছুই হয়নি। কাছের একটা হাসপাতালে নিয়ে আসে মেঘকে। রাফসান উত্তেজিত। ডাক্তারকে ডেকে এনেছে তার কাছে। প্রাথমিকভাবে দেখে ডাক্তার বলল। রাফসান রক চটিয়ে বলল। ডাক্তার সাহেব ভ্রু কুচকিয়ে রাফসানের দিকে তাকালেন।
তারপর মেঘের দিকে। মেঘ চোখের ইশারায় তাকে জানান দিল তার সাথে একা কথা বলতে চায় সে। ডাক্তার বুঝলো তার চোখের ইশারা। রাফসানকে রুমের বাইরে বের করে দরজা লাগিয়ে দিতেই মেঘ পাশের নার্সের থেকে ব্যান্ডেজ কাটা কাঁচিটা নিয়ে ডাক্তারের গলায় ধরে। শালা, এত কষ্ট করে এখান পর্যন্ত এসেছি আর তুই আমাকে সবকিছু নষ্ট করতে এসেছিস? চুপ করে বস এখানে। ডাক্তার সাহেবের কাচুমাচু অবস্থা, চুপ করে বেডে বসেছে সে। মেঘ সিয়ামকে ফোন করে বলল, তোরা প্রস্তুত তো? জি ম্যাম। তাহলে মিশন শুরু কর। মেঘ ফোন কেটে দেয়। সিয়াম রাফসানকে ফোন করে বলল, রাপু ভাই নাকি? কে বলছিস তুই? আমি আপনার শুভাকাঙ্ক্ষী বস। কি চাস এখানে? আরে বস, প্রেমিকার খেয়াল রাখলেই কি হবে? পরিবারে তো আরও সদস্য আছে, তাদের দিকে তো একটু নজর দিতে হবে, তাই না? মাদার, কে তুই? আমার ফ্যামিলির যদি কিছু হয়? বস তো পুরোই চালু। বুঝলেন কিভাবে ভাই আপনার বাবার আজ মৃত্যু হতে চলেছে? মাদার, সামনে আয়, সামনাসামনি কথা বল সাহস থাকলে। আরে বস, এত রাগেন কেন? কুল বস কুল, ঠিকানা বলেই চলে আসেন। আমার আসার আগ পর্যন্ত আমার বাবার কিছু করবি না। আসে নাকি? সিয়াম লোকেশন বলেই ফোনটা রেখে দেয়। রাফসান মেঘের দিকে কাচের বাহির থেকে তাকিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য সিয়ামের বলা লোকেশন। যেতে যেতে বাবার কাছে ফোন করে। ফোন ব্যস্ত বলছে। এ সময় তার ফোনে সিয়ামের রিং হচ্ছে। রাফসানের বাবা ফোন রিসিভ করে বলল, কে বলছেন? আমি মানুষ বলছি। ফাজলামো করিস? আরে শহীদ সাহেব, রাগেন কেন? আমি তো আপনাকে কাজের জন্যই ফোন করেছি। কি কাজ বলেন তাড়াতাড়ি। আপনার ছেলে রাফসান তো খুনি। কিভাবে একজন খুনি ছেলে জন্ম দিলেন? এসব কি বলছেন? আমার ছেলে আগের মতো নেই এখন। তাহলে আপনি কিছু জানেন না? প্রমাণ কি আমার ছেলে যে খুনি? জানি বিশ্বাস হবে না আপনার। এই জায়গায় চলে আসুন, নিজ চোখে দেখবেন। শহীদ হাসান সিয়ামের কথা শুনে কিছুটা ঘামছে। টেনশনে ফোন কাটতে ভুলে গেছে। তড়িঘড়ি করে ড্রাইভারকে নিয়ে রওনা হয় সিয়ামের বলা লোকেশনে। সিয়াম দুজনকে ফোন করে হাসছে। নাইট ক্লাবের একজন ক্যাডারের বুকে 4 রাউন্ড বুলেটের আঘাতে মেরে ফেলে সেখানে। তার সহযোগীরা মিলে লাশটা উপর করে শুয়ে তার পিঠের উপর পিস্তল রেখে লুকিয়ে পড়ে। রাফু তার বাবাকে ফোন করছে, কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছে না তার কাছে। নিস্তব্ধ গলি, সোডিয়াম আলোয় সে রাস্তা কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। শরীর ঝিম ধরে গেছে। হুট করেই রাফু বাইকে ব্রেক চেপে ধরে। রাস্তার সাথে বাইকের টায়ার পুড়ে গন্ধ বেরিয়েছে। তার চোখ রাস্তায় পড়ে থাকা নিথর দেহের দিকে। বাইক থেকে কয়েক ফিট দূরেই সে দেহ। বাইকটা হাত থেকে পড়ে যায়, সাথে সে নিজেও থরথর করে কাঁপছে সে। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে সে দেহের কাছে পৌঁছে পিস্তলটা দেখে। বাহাতে পিস্তলটা নিয়ে দেহটা ঘুরিয়ে ফেলে। ভিন্ন এক চেহারা। রাফু নিজের ভয়ার্ত মুখটা লাশের বুকে ঠেকিয়ে নিঃশ্বাস ফেলে। রক্তে মেখে যায় মুখ। পিস্তলটা তখনও তার হাতে। সে উঠে দাঁড়ায়। ঠিক সেই সময় কারো গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। রাফু নিজের চোখ ঢাকে বাহাত দিয়ে। পিস্তল হাতে, রক্তমাখা মুখ যেন চকচক করে ওঠে। গাড়ি থেকে নামে শহীদ হাসান। বাবাকে দেখতে পেয়ে কেমন যেন এক অনুভূতি সৃষ্টি হয়। দৌড়ে এসে বাবার সামনে বলল, বাবা আপনি? শহীদ হাসান কথা বলল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে রাফুর গালে একটা থাপড় বসিয়ে দিয়ে বলল, কোনো খুনির মুখে আমার নাম শুনতে চাই না। রাফু স্তব্ধ। নিজের হাতের পিস্তলের দিকে তাকিয়ে যেন চমকে ওঠে সে। এ এক চক্রান্ত তার মস্তিষ্কে যেন বাঁধ ভেঙে ফেলেছে। কিছু বলতে যাবে আগেই তার বাবা পুলিশের কাছে ফোন করে। রফিক সাহেব বলছেন? জি, আপনি কে? আমি শহীদ হাসান বলছিলাম। ওহ, আপনি বলুন আমি কি করতে পারি? আমার চোখের সামনে একটা মার্ডার হয়েছে। খুনি আমার সামনে দাঁড়িয়ে আছে, একটু তাড়াতাড়ি আসবেন। বলেন কি? আপনি ঠিক আছেন তো? সাবধানে, আমরা ফোর্স নিয়ে আসছি এখনই। আচ্ছা আসুন। সব কিছু শেষ। রাফসান মুখ খুলে কিছু বলল না। রাস্তায় পড়ে থাকা সে বাইকের উপর পা মেলে বসে রইল। হাতের পিস্তলটা শক্ত করে ধরে রক্তাক্ত মুখে একরাশ মন খারাপ নিয়ে বাবার দিকে চাইল। বাবার চোখে বিরক্তির ছাপ। রাফু মুচকি হাসি হাসল, কিন্তু ভিতরটা তার ভেঙে মুচড়ে যাচ্ছে। চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। সে কাঁদতে পারছে না। মাথা নিচু করে বসে আছে সে। হঠাৎ পুলিশের গাড়ির হুইসেল। শো করে 3টা গাড়ি এসে ঘেরাও তাদের। রফিক সাহেবের সাথে তার ফোর্স। শহীদ হাসান তাকে দেখে সামনে এসে দাঁড়ায়। রফিক সাহেব বলল, আপনি ঠিক আছেন তো? যে ওই যে আপনার আসামি। আঙ্গুল দিয়ে রাফসানকে দেখিয়ে দিল সে। রফিক সাহেব তার পিস্তলটা বের করে রাফসানের দিকে তাক করে বলল,
হ্যান্ডস আপ। রাফসান হাত তুলল না, তেমনই বসে আছে। রফিক সাহেব এক পা দুপা করে সামনে এগোয়। আস্তে আস্তে তার কাছে রাফসানের চেহারাটা স্পষ্ট হতে থাকে। সামনে এসে দাঁড়িয়ে তার চেহারা দেখে থমকে যায় রফিক। রাফসান তার দিকে রাহুল মাথা ভাই, তুলে আপনি? তাকায়, হাতের পিস্তলটা এগিয়ে দেয় তার দিকে। রফিক সাহেব পুনরায় শহীদ হাসানের সামনে এসে বলল, দেখুন শহীদ সাহেব, আপনি জানেন এ কে? একসময় আমার ছেলে ছিল, এখন সে খুনি। আপনি এখান থেকে চলে যান। আপনি গ্রেপ্তার করুন তাকে, আদালতে আমি সাক্ষী দিব। দেখুন শহীদ সাহেব, কথা সেটা না। সাক্ষী দিতে হলে আপনাকে আদালত পর্যন্ত পৌঁছাতে হবে, কিন্তু তার আগে রফিক সাহেবের কথা শেষ না হতে রাফসান বসা থেকে উঠে দাঁড়ায়। নিজে হেঁটেই পুলিশের গাড়িতে উঠে চেপে বসে। রফিক সাহেব বুঝলো এখানে কথা বলে কাজ হবে না। তার ফোর্স নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। লাশটাকে মর্গে পাঠানো হলো পোস্টমর্টেমের জন্য। শহীদ হাসান তাদের সাথেই থানায় আসলো। ডায়েরি হয়েছে সেখানে। রাফসান স্বইচ্ছায় জেলের মধ্যে গিয়ে ঢুকলো। এ যেন এক বিনা অপরাধে অপরাধী হয়ে আছে সে। কেমন যেন হয়ে গেছে সে, চোখগুলো ফ্যাকাশে। বারবার বাবার দিকে তাকিয়েও যেন তার চোখ নিজের দিকে নিতে পারছে না সে। বাবা হয়তো শপথ করেছে কিছু না শোনার। পিস্তলটা তখনও তার হাতে। থানার কাজ শেষ হলে শহীদ হাসান বেরিয়ে আসে। সেখান থেকে রফিক সাহেব 14 শিকের সামনে এসে বলল, রাফু ভাই কিছু লাগবে? একটা সিগারেট, কয়েক বছর হলো ছুঁই না তাকে। রফিক সাহেব নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে তার দিকে দিল। সে নিয়ে সেটা আগুন জ্বালিয়ে নিজের ভিতরটা পোড়াচ্ছে। রাফু ভাই, কাউকে সংবাদ পাঠাবো? দরকার হবে না। তাহলে কি করবেন? এফআইআরে কি লেখা হয়েছে? অ্যাক্সিডেন্টের মামলা। খুনের মামলা? কোনটা আপনার হাতে হয়নি ভাই, আমি জানি। কিভাবে জানলে? ভাই, আপনি হলে তার কপাল বরাবর পিস্তল ঠেকিয়ে 8 মিলিমিটারের বুলেটটা ঢুকিয়ে দিতেন। অযথা 3টা বুলেট তার বুকে চালাতেন না। রাফুর খুন করার স্টাইল ভুলি কিভাবে? রাফসান চুপ করে রইল। রফিক সাহেবের ফোন বাজছে। সে টেবিলের সামনে এসে ফোনটা রিসিভ করে। কিছুক্ষণ কথা বলার পর রাফুর সামনে এসে বলল, ভাই আপনার জামিন হয়েছে? রাফসান তখন সিগারেটের শেষ টানটা দিয়ে ওঠে। এফআইআরের খাতায় নিজের স্বাক্ষর দিয়ে বেরিয়ে আসলো থানা থেকে। থানা থেকে বেরিয়ে আরেকটি সিগারেটে আগুন জ্বালালো সে। হুট করে মেঘের কথা তার মস্তিষ্কে উদয় হলো। হলুদ রঙের ট্যাক্সিতে চেপে বসে হাসপাতালের সামনে এসে নামে। ভাড়া মিটিয়ে হাসপাতালে ঢুকে জানতে পারলো মেঘ চলে গেছে। রাফসান জানতে চাইল মেঘের কি হয়েছিল। কেউ মুখ খুলল না। সেই ডাক্তারেরও খোঁজ নেই হাসপাতালে। সে চিন্তিত। মাথায় হাত দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়ায়। দুনিয়ার সব কিছু যেন বেঈমান হয়ে গেল যখনই সে ভালো হলো। খারাপের এই দুনিয়াটা তাকে বাঁচতে দিবে না। রাফুর চোখ পড়ল রাস্তার ওপাশে থাকা একজন হুডি পরা লোকের ওপর। গুপ্তচর। তাদের চোখাচোখি হতেই হুডি পরা লোকটা দৌড়ে পালাতে চায়। রাফসানও তার পিছনে দৌড়ে তাকে ধরার চেষ্টা করে। ব্যস্ত স্বরে মানুষ ঠেলে লোকটা দৌড়ে যাচ্ছে, কিন্তু সে সোজা রাস্তায় দৌড়াচ্ছে। ইচ্ছে করলে রাফুর চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু সে তা করছে না। রাফুকে তার ইশারায় নাচাচ্ছে। রাফু তা বুঝে ওঠার আগেই একটা নিস্তব্ধ গলির শেষে এসে থামে সে। হাঁটুতে দুহাত ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে সে নিজের মাথায় হুডি তুলে সোজা হয়ে দাঁড়ায়। রাফসান বলে উঠল, সিয়াম তুই? কি ভাই আশ্চর্য হলেন যে? তার মানে তুই ডেভিডের গুপ্তচর? কি যে বলেন ভাই, আমি ডেভিড বসের ডান হাত, ব্ল্যাক ড্রাগন সাধারণ একজন ক্যাডার। শালা বিশ্বাসঘাতক। সিয়াম হাসছে। রাফুর পিছনে একটা গাড়ি এসে থামলো। সে বুঝতে পারে ডেভিড এসেছে। ওয়েলকাম মিস্টার রাফু। ডেভিড! বলেছিলাম না, যেই দিন আমি তোর সামনে আসবো সেই দিন তোর শেষ দিন হবে। মৃত্যুর ভয় আমার নেই, সেটা তুই ভালো করেই জানিস ডেভিড। চল গেম খেলি। গেম খেলা আমার ফেভারিট। রাফু, তুই তো নিজেকে বেশ শিকারী মনে করছিস, চাইতেও বড় শিকার আমার। কি বল, চুপ হয়ে গেলি কেন? না থাক, ওটা সারপ্রাইজ। আচ্ছা, গেমের রুলস বল। ডেভিড রাফসানের দিকে একটা পিস্তল ছুড়ে দিয়ে বলল, এটাতে একটা বুলেট আছে, আমার পিস্তলেও একটা বুলেট আছে। দেখি কার বুলেট কাকে আঘাত করে আগে। এত সহজ গেম রাফু খেলে না।
বলেই পিস্তলটা ডেভিডের দিকে তাক করতেই কে যেন তার মাথায় ভারী রডের আঘাত করে। মুখ থুবড়ে পড়ে যায় সে। মাথার পিছন অংশ ফেটে রক্ত ঝরছে। ফাটা অংশ এক হাতে চেপে ধরে ঝাপসা চোখে তাকায় তার দিকে। চমকে ওঠে সে। মেঘ, ডেভিড বলে উঠল। সারপ্রাইজ সারপ্রাইজ। কেমন লাগলো মিস্টার রাফু? মেঘ রাফুর দিকে তাকিয়ে বলল। গেম খেলতে হলে রুলস ফলো করতে হয়, সেটা জানিস না? কাপা কণ্ঠে রাফু বলল। আমি তো হৃদয় দিয়ে খেলছি। রাফসান বুঝতে পারছে না সে এখানে কি বলবে। মেঘ তার শরীরে আঘাত করেছে। হাঁটু গেড়ে বসে পড়ে সে। ডেভিড চিৎকার করে বলছে, আমি আবার আমার সাম্রাজ্য তৈরি করব, কিন্তু আফসোস সেটা দেখার জন্য তুই জীবিত থাকবি না রাফু। এক গাদা রক্তমাখা মুখের লালা ছুঁড়ে ফেলে ডেভিডের দিকে। এক হাতে মাথা চেপে অন্য হাতে ঠোঁট মুছে বলল সে, আমি না হয় থাকবো না, কিন্তু তোর সাম্রাজ্যের বিনাশ হবে ঠিকই। কিভাবে? এদেশে একমাত্র তোর সাহস, যাকে আমি ফেলতে পারতাম না। আমি যাদের তৈরি করে যাচ্ছি তাদের সাহসিকতা দেখলে শুশু করে দিবি। কাদের? ব্ল্যাক ড্রাগন। এই বেকুবের দলের উপর ভরসা তোর এখনো? তোর ওই গ্যাংয়ের মধ্যে 13 জন আমার গুপ্তচর আছে, সেটা তারা বুঝতে পারলো না, আর আসবে আমাকে শেষ করতে। হাসাইলি রে ভাই। রাফসান একটু থমকে গেল। ডেভিড এক এক করে তাদের নাম বলে যাচ্ছে। রাফসান শুনছে। সে জানে এখানে তার মৃত্যু হবে না। মেঘ কিংবা ডেভিড দুজনের একজনও তার কপালের মাঝ বরাবর শ্যুট করবে না। তাদের পিস্তলের নিশানা বুকে থাকবে। বুকের মাঝে যে স্পেশাল বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করা আছে, যা ডেভিড চক্ষুর আড়ালে। রাফসান হাসছে ডেভিডের বোকামি দেখে। সে তাকিয়ে আছে মেঘের চোখের দিকে। মেঘ নিজের চোখ আড়াল করে রাফসানের বুকে পিস্তল চালায়। তার পলকহীন চোখ, দেহটা ঝুঁকে যায় রাস্তায়। ডেভিড নিজের মেয়ের দিকে স্তব্ধ হয়ে তাকায়। মেঘ কিছু না বলে গাড়িতে চেপে বসে। ডেভিড রাফসানের নিথর দেহে দুটো লাথি মেরে চলল তাদের গ্যাং নিয়ে। সবাই চলে যাওয়ার পরে উঠে দাঁড়ায় রাফসান। প্রচণ্ড রক্তক্ষরণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। যে কোনোভাবে একটা ফার্মেসিতে পৌঁছায়। প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সে এখান থেকেই নেয়। ফাটা অংশ ভালোভাবে পরিষ্কার করে সেলাই করে ব্যান্ডেজ বেঁধে নেয়। দুর্বলতা কাটিয়ে উঠতে একটা ইঞ্জেকশনও নেয় সে। বাহিরের আকাশে হঠাৎ মেঘ। তারা অভিমান করেছে। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। রাফসান সেখান থেকে বেরিয়ে সোজা নিজের বাবার বাসার সামনে এসে দাঁড়ায়। গেটে তালা ঝুলছে। রাফসানের ভিতরে প্রবেশ নিষেধ। দারোয়ান চাচা তবুও গেট খুলে দেয়। তখনই ঝুম বৃষ্টি। গেটের বাহিরে তখনও সে বৃষ্টিতে ভিজছে। বাবা দোতলার জানালা থেকে দেখছে তাকে, বলছে না কিছু। রাফসানের শরীর যখন সম্পূর্ণ ভিজে যায় ঠিক তখন সে গেটের ভিতর প্রবেশ করে। গ্যারেজের দিকে এগোয়। কালো কাপড়ে ঢাকা তার সেই পুরনো বাইক। একটানে সেই ধুলো জমা কাপড়টি সরিয়ে নেয়। বাইকের ওপরে হাত বুলিয়ে সেটা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে অন্ধকার জগতে। রাফসান এগোচ্ছে। আকাশের বিদ্যুৎ চমকানিতে রাস্তায় তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ডন রাফসানের মুখ গম্ভীর, চোখে তীক্ষ্ণ কষ্ট। বুক ফেটে সেটা বেরিয়ে আসতে চাইছে তার। ভেজা শরীরে রাফসান একটা বাসার সামনে এসে কলিং বেলে চাপ দিয়ে দাঁড়িয়ে রইল। দরজা খুলে দেয় সৌরভ। রাফসান তাকে ঠেলে ভিতরে ঢুকছে। সে বলে উঠল, রাফু ভাই, আপনি হঠাৎ এখানে? আর আপনার মাথায় কি হলো? সৌরভ, প্ল্যান কাজ করেছে। মেঘ তাহলে তার আসল রূপ দেখিয়েছে? সাথে ডেভিডও। আমি এটা বুঝি না ভাই, মেঘের সততা জেনেও আপনি কিভাবে তাকে নিজের বাসায় আশ্রয় দেন? সব কিছু জানতে পারবি। আগে তোয়ালেটা দে আর আমার জামা কাপড়ের ব্যবস্থা কর। সৌরভ আলমারি থেকে তোয়ালে আর একটা প্যান্ট নামিয়ে রাফসানের দিকে নিয়ে আসে। তোয়ালেটা তার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তাহলে ভাই গ্যাং থেকে চলে যাওয়ার অভিনয়টা কেন করলেন? তোকে বলছি, আমি একটু ফ্রেশ হই, তারপরে বলবো। আচ্ছা ভাই, আপনি কি কোনো কিছুর সংকেত পেয়েছেন? যেমন আপনার ওপর হামলা হতে পারে, কিংবা ব্ল্যাক ড্রাগনের ক্যাডারের মধ্যে কেউ এমন আছে যে ডেভিডের সাথে মিলিত? সৌরভ, সরি ভাই, একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সে ওয়াশরুমে ঢুকে। সৌরভ চেয়ারে বসে তার অপেক্ষা করে। কিছুক্ষণ পরে যখন সে বাহিরে বেরিয়ে আসে তখন সৌরভ আবারও তার সামনে এসে বলল, ভাই এখন প্ল্যান কি? ডেভিড তো আবার আপনার ওপর হামলা করবে। অবশ্য এখন আপনি যখন গ্যাংয়ে ফিরেছেন কেউ আপনার দিকে চোখ তুলেও তাকাবে না, কিন্তু ভাই আপনার পরিবার? ক্ষুধা লাগছে সৌরভ, খাবার আছে বাসায়? না ভাই, আনতে হবে। আচ্ছা, কাউকে দিয়ে খাবার আনানোর ব্যবস্থা কর। সেটা আগেই করেছি।
ও আসলো বলে খাবার নেই। এখন কি হয়েছে সেটা বলুন ভাই, নয়তো আমার মস্তিষ্ক বিস্ফোরণ হবে। শোন তাহলে। সৌরভ তার পাশেই বসলো। সে বলতে লাগলো, দেখ, ডেভিড যে নিজের মেয়েকে এভাবে ব্যবহার করবে তা আমার অজানা ছিল। আমার একটু মেয়ের নেশায় পেয়েছিল, যার কারণে মেঘের রূপে ডুবে গেছি। বুঝতে পারিনি এটা তার সাজানো চাল। যখন বুঝতে পারি মেঘের বিষয়ে সব কিছু গোপন করে ফেলি। সিদ্ধান্ত নেই ব্ল্যাক ড্রাগন গ্যাং থেকে বেরিয়ে আসার। অবশ্য এতটুকু বলেছি তোকে, আমি গ্যাং ছাড়ছি না, সাময়িক ছাড়ার অভিনয় করছি। তোকে থাপ্পড় মারাটাও আমার প্ল্যান, নয়তো ডেভিডের সন্দেহ থেকে যেত। মেঘের বিষয়টা যখন স্পষ্ট আমার কাছে, তখন মেঘ আমার পরিবারের সকলের পরিচিত। তখন ওকে কিছু করলে আমার পরিবারের সকলে মারা পড়তো। অবশ্য এখন আমি তাদের থেকে বিচ্ছিন্ন, তবুও তারা বেঁচে আছে, এতটুকুই শান্তি। আমি এখন মৃত তাদের কাছে, তারা নিজ হাতে রাফুর খুন করেছে। রাফসানের চোখ ছলছল করছে, তবুও মুখে হাসি। সৌরভের মুখে কোনো কথা নেই। একটা ছেলে এসে খাবার দিয়ে গেল। রাফসান খাবার পেয়ে অপেক্ষা করেনি, তখনই মুখে তুলে নিল। দুর্বল শরীরে প্রচণ্ড ক্ষুধা। ডেভিড মেঘ নিজের বাসায় পৌঁছায়। সিয়াম তাদের সাথেই। মেহেদি ডেভিডের ডান হাত। সে বলল, বস, তাহলে ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের অ্যাটাক করতে পারি? মেহেদির কথা শুনে সিয়াম বলল, সৌরভ যতদিন গ্যাংয়ে আছে ততদিন গ্যাং আপনার কথা মানবে না বল। ডেভিড বলল, তাহলে সৌরভকে শেষ করে ফেল। আজকেই করবো বস। হ্যাঁ, আজকে শুভ দিন, রাফুর সাথে তার বন্ধুত্ব ও মৃত্যু হোক। ওকে বস, তাহলে টিম 9কে এই কাজটা দিই। ওখানে সব সাইকো কিলার, তারা প্ল্যান করে মারতে পারবে কি সৌরভকে? সৌরভ রাতে নিজের সাথে বডিগার্ড রাখে না, কিংবা গ্যাংয়ের কেউ তার সাথে থাকে না, সম্পূর্ণ বাসায় সে একা। সিয়ামের কথা শুনে ডেভিড সম্মতি দিল। টিম 9কে সৌরভের খুন করার আদেশ করা হয়েছে। তারা অস্ত্রশস্ত্র সহ তৈরি মিশনে নামার জন্য। তারা হয়তো জানে না তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ রাত। টিম 9-এর অগোচরে রয়েছে রাফু, সৌরভ। তারা বেরিয়ে পড়ে সৌরভের বাসার দিকে। সৌরভের লাশটা নিয়ে আসতে 9 জন কালো মুখোশধারী সাইকো কিলার। সবার হাতেই চাইনিজ কুড়াল, 9mm পিস্তলের নলটা কোমরে গুজানো। মধ্যরাতে রুমের চারপাশ ঘেরাও করে আছে তারা। ক্লান্ত শরীরে রাফুর ঘুম। নির্ঘুম সৌরভ বুঝতে পারে তাদের কেউ ঘেরাও করেছে। নিজের বিছানার উপর থেকে কাঠ সরিয়ে নিচ থেকে একটা AKM আর 9mm ক্যালিবারের 2টা পিস্তল বের করে দরজার পাশে নিঃশব্দে দাঁড়ায়। রাফু তখন ঘুমায়। কালো মুখোশধারী একজন জানালার গ্লাসের কাছে আসতেই সৌরভের হাতে থাকা AKM এর বুলেটের শিকার হয়। একজনের লাশের শব্দে বাকি 8 জন সতর্ক হয়ে ওঠে। হঠাৎ করেই পরপর 2টো গুলি, তারপর আবারও নিস্তব্ধ। মূল গেটের সামনে 2টো লাশ। সৌরভ চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। এই গুলি 2টো সে ছাড়েনি, তবে কে ছাড়ল? সৌরভের ভ্রান্তি দূর হতেই একটা চাইনিজ কুড়াল তার শরীরে 2 সেন্টিমিটার দূর থেকে চলে যায়। সে ভরকে ওঠে। একবার কুড়ালটার দিকে তাকিয়ে সামনে তাকাতেই মুখোশধারী একজন এসে সৌরভের বুক বরাবর লাথি মারে। ছিটকে পড়ে সে। 4 জন তাকে ঘিরে ধরে। একজনের হাতের কুড়ালের আঘাত হানে তার শরীরে। হাতের ওপরের অনেকটা কেটে যায়। পরবর্তী আঘাত করার আগেই এক এক করে সবাই লুটিয়ে পড়তে থাকে ফ্লোরে। সৌরভ তাকায় রাফসানের দিকে। ভাই, অস্ত্র পেলেন কোথায়? শালা, তোর হাতে এত বড় আঘাত পাইছিস আর আমি অস্ত্র পাইছি কোথায় সেটা জিজ্ঞেস করছিস? তুই একটা জিনিস। আমি অরিজিনাল মাল। চুপ কর, ডাক্তারের কাছে যেতে হবে। তুই হয়তো ভুলে গেছিস, আমার পাশের রুমে ক্লিনিক। একজন ডাক্তার আর নার্স সব সময় ওখানে থাকে। তাহলে বস, আমি তাদের নিয়ে আসি। শোন, বাইরে একা যাসনি। সমস্যা নেই, ওদের মধ্যে কেউ বেঁচে নেই। বুঝলি কিভাবে? পাশের রুমে ওদের একজনকে বেঁধে রেখেছি, আর একজনের মাথায় বুলেট ঢুকিয়েছি। খাটের নিচে অস্ত্রের সাথে শিকলও ছিল, তা দিয়ে বেঁধেছি। সে বলেছে তারা 9 জন। আর কিছু? না, জিজ্ঞেস করিনি। তোর কথা জানলো কিভাবে ওরা? ডাক্তার আসুক, তোকে ট্রিটমেন্ট করুক, তারপর জানা যাবে। সৌরভ চুপ হয়ে থাকেনি। সে কথা বলেই চলছে। রাফু উঠে দাঁড়ায়। পাশের রুম থেকে ডাক্তারকে ডেকে নিয়ে রক্ত পড়া বন্ধ করে তাতে সেলাই করা হয়। প্রচণ্ড রক্তক্ষরণে দুর্বল সে। ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। রাফু তাকে রেখে পাশের রুমে এসে বেঁধে রাখা একজনকে সজোরে এক লাথি মারে। ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ে। সামনে বসে তার থুতনি চেপে ধরে বলল,
আমাকে মারতে চাচ্ছিস কেন? তুই কে? তোকে তো আমি চিনি না। আমি সৌরভকে খুন করতে আসছি, মাঝখানে তুই চলে আসলি। সৌরভকে কেন? আমরা তো জানি না। কে পাঠিয়েছে তোদের? হাসিস না, বেশ খারাপ হবে। তুই কে? রাফু। মুহূর্তেই যেন তার চোখ ফ্যাকাশে হয়ে গেছে। মুখের মধ্যে জমে থাকা পানিটুকু ঢোক গিলে ভিতরে নিয়ে নেয়। বাকশক্তি যেন সেখানেই থমকে গেছে তার। সাক্ষাৎ মৃত্যুর সাথে কাপা কণ্ঠে বলল সে। আমাকে সিয়াম পাঠিয়েছে। রাফু কিছু বলল না, পিস্তল চালালো। উপুর হয়ে পড়ে গেছে সে। রক্তমাখা মুখটা এক হাত দিয়ে মুছে বড় করে নিঃশ্বাস ফেলল। ব্ল্যাক গ্রাউন্ডের কিছু ক্যাডার যারা তখন জানতো রাফুর সম্পর্কে, তাদের সাথে সে যোগাযোগ করে। তারা এসে রাফুর সৌরভের বাসা থেকে লাশগুলো সরিয়ে পরিষ্কার করে ফেলে সেখানটায়। মধ্য দুপুর তখন রাফু আর সৌরভের ঘুম ভাঙে। বাসায় খাবার রান্না করা নেই। দুজনেই বাসার বাইরে বের হয় খাবারের জন্য। এলাকাটা সম্পূর্ণ আগের মতোই আছে। এলাকার কেউ রাফুকে চিনে না, ব্ল্যাক গ্রাউন্ডের ক্যাডার হিসেবেই জানে তারা। রাফু বাসার বাইরে এসে একটা চায়ের দোকানে এসে দাঁড়ায়। ব্যানসন সিগারেট তার দিকে এগিয়ে দিতে দিতে চায়ের দোকানের মামা বলল, ভাই অনেকদিন পর আসলেন। হ্যাঁ, তোদের থেকে নিজ হাতে চাঁদা তুলি না অনেক দিন হলো। ভাই এই মাসে চাঁদার টাকাটা না নিলে হয় না? কেন, তুই চাঁদা দিবি না কেন? ভাই ছোট মেয়েটির বিয়ে, টাকার প্রয়োজন খুব। তোর ছোট মেয়ে না স্কুলে যায়? হ্যাঁ ভাই, ইন্টার করে, ভালো ছেলে তাই না করি নাই। মেয়ের খরচ চালাতে পারি না ভাই। ছেলের বয়স কত? ছেলের বয়স দিয়ে কি হবে ভাই, টাকা আছে তাতেই তো হয়। তোরে জিজ্ঞেস করছি ছেলের বয়স কত? মনে হয় 25-26 হবে। আচ্ছা, তোর মেয়ের সাথে কথা বলবো। যদি সে এই বিয়েতে রাজি হয় তাহলে সম্পূর্ণ খরচ আমি বহন করব। আর ছেলের ঠিকানা বলিস, আমি নিজে খোঁজ নিয়ে দেখব। না ভাই, আপনার কষ্ট করতে হবে না। তোদের পাশে যদি না দাঁড়াই তাহলে তো হয় না। হইতে পারি মাস্তান, তবে মন আছে। যাই হোক, মেয়ের বয়স অনুযায়ী ছেলের বয়স বেশি হলে 5-6 বছরের বড় হলে সমস্যা নাই। যদি বয়সে এদিক ওদিক হয় রে মন্টু, তোর খবর আছে। আমার মেয়ে তার ভালো আমি বুঝবো। কি বললি আবার বলতো? না না, তুই কিছু বলছিস, বল আবার বল। সরি ভাই। রাফুর মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে, চিৎকার করে বলল, তোর সরির পিন্ডি শালামাদা, বেশি বুঝিস। রাফুর চেঁচামেচি দেখে সৌরভ তাকে এখান থেকে সরিয়ে নিয়ে আসে। রাফু তারপরও বারবার ঘাড়তেরা করে তার দিকে তাকায়। গলা শুকিয়ে যায় টং দোকানের বসে থাকা মামার। রাফু নিজেকে ঠিক করে সৌরভকে বলল, ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের মধ্যে কিছু বিশ্বাসঘাতক আছে, আগে তাদের সরাতে হবে গ্যাং থেকে। কিন্তু কিভাবে চিনবো তাদের? আমি নাম বলি। রাফুর বলা নামগুলো শুনে চমকে ওঠে সে। এরা সবাই ব্ল্যাক গ্রাউন্ডের বিশ্বস্ত ক্যাডার। ভবিষ্যতের অনেক মিশনের কথাই তাদের জানা। তাদের মধ্যে সিয়াম একজন, পিছন থেকে ছুরি মেরেছে সে। সব শুনে সৌরভ বলল, এখন কি করতে পারি বল। আচ্ছা, তোকে যেমনটা বলি তেমন করবি। রাফুর কথা মতো সে ব্ল্যাক গ্রাউন্ডের ক্যাডারের একত্রিত হওয়ার কথা বলে। সবাই উৎসুক, কেন তাদের সকলকে এক জায়গায় জড়ো করা হয়েছে তা সবার অজানা। সবার সামনে দাঁড়িয়ে সৌরভ। তারা সবাই চুপ। সৌরভ বলল, ব্ল্যাক ড্রাগন একটা পরিবার, এখানে সবাই যে যার জায়গায় বেস্ট। তবে আমাদের মাঝেই বিশ্বাসঘাতকের অবস্থা। তবে আমি চাই না তাদের মৃত্যু হোক। তাদের সবার সামনে আসার অনুরোধ রইল, নয়তো রাফু চলে আসবে। আর রাফু আসলে তোদের ক্ষমা নেই। সৌরভ ভাই, রাফু বস না গ্যাং থেকে চলে গেছে। একজন ক্যাডারের মুখে কথাটা শুনে সৌরভ হেসে উঠল। ফের জবাব দিল, এটা অন্ধকার জগৎ ভাই, তুই আমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। আর রাফু তো বস, সে যাবে কিভাবে? আমাদের প্ল্যান ছিল এটা। তোরা সকলেই জানিস রাফু কিছু করলে পূর্ব পরিকল্পনা করেই করে। এটাও তার মধ্যেই একজন। না, এটা তো হবে না। রাফুর মন মতো কাজ করলে তো হবে না, আমাদের জানতে হবে সে কি করে। কথাটা বলে নয়ন, সে ডেভিডের গুপ্তচর। সৌরভ জানে সেটা। কিছু বলবে ঠিক সেই সময় বিকট এক শব্দ। 20 ফুট দূর থেকে স্নাইপার শট। মতবিরোধী ডেভিডের গুপ্তচর নয়নের দেহ থেকে মাথাটা থেতলিয়ে গেছে। সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। শরীরে ঝিম ধরে গেছে ড্রাগনের সকল ক্যাডারদের মাঝে। রাফু তার হাতের স্নাইপার কাঁধের সাথে ঠেকিয়ে তাদের মধ্যে চলে আসে। সেই পুরনো কালো জ্যাকেট, মুখের অর্ধেকটা রুমালে বাঁধা,
সবাই তাকিয়ে আছে তার দিকে। ঝাঁকুনি দিয়ে উঠছে সবার শরীর। রাফু বলল, আমি কোথাও হারাইনি, যেটা আমি তৈরি করেছি সেটা থাকবে, কিন্তু বিশ্বাসঘাতকের অবস্থান এখানে নয়। মুহূর্তেই রাফুর সামনে ড্রাগনের সকল ক্যাডার বুকে হাত দিয়ে বলতে লাগলো, আমরা ড্রাগন, আমরা রাতের রাজা, অন্যায় অবিচারের জম, ড্রাগস মুক্ত সমাজ গড়ার কারিগর, একসাথে একটা সুন্দর জীবন গড়ার অঙ্গীকার। নিজের জীবন নষ্ট করে সমাজের চোখে হাসি তুলে দেওয়াই আমাদের কাজ। আমরা কথা দিচ্ছি ড্রাগনের সাথে একসাথে চলবো। যেদিন পথভ্রষ্ট হব সেদিন আমার মৃত্যু হোক। আমি একজন ড্রাগনার। স্লোগান বন্ধ করে সবাই চোখ নিচু করে রাখে। রাফুর চোখে চোখ করে আছে তারা। হাজারো ক্যাডারদের মাঝে তাদের 10 জনের মাথা উঁচু। রাফু বলল, মিজান, তোরা সাইডে আস। মিজান সহ ডেভিডের মোট 10 জন গুপ্তচর একপাশ হয়ে দাঁড়ায়। তাদের কাছে নেই কোনো অস্ত্র। কিভাবে এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসবে? হয়তো সম্ভব না। রাফু মিজানকে ডেকে তার সামনে নিয়ে আসে। বল মিজান, তোকে কিভাবে মৃত্যু দিতে পারি? মিজানের মুখ বন্ধ, কথা বের হচ্ছে না, সে ঘামছে। এই বুঝি তার দেহ থেকে মুন্ডুটা আলাদা হয়ে পড়ে। রাফু হাতে স্নাইপারের নলটা মিজানের কাঁধে রাখে। থরথর করে কাঁপছে সে। প্যান্ট ভিজে দুর্গন্ধ ছড়িয়েছে চারিদিকে। রাফুর পা জড়িয়ে ধরে সে। ভাই ভাই ক্ষমা করে দেন, এবারের মতো ভুল হয়ে গেছে আমার। ভাই জানটা ভিক্ষে দেন ভাই। তোরা জানিস আমি ক্ষমা করি না। মিজান চুপ হয়ে গেছে, শক্ত করে পা জড়িয়ে আছে। রাফু ড্রাগনের সকল ক্যাডারদের বলল, আমি এই বেঈমানদের তোদের হাতে তুলে দিয়েছি, তোরা এদের সাথে যা খুশি করতে পারিস। রাফুর কথা শেষ হতেই হুড়মুড় করে সবাই একসাথে জড়ো হয়। মিজানকে রাফুর পা থেকে ছাড়িয়ে নিয়ে সবাই একসাথে লাথি ঘুষি যে যেমন পারে আঘাত করতে করতে মেরে ঝুলিয়ে দেয়। উপরের দিকে পা ঝুলছে, তাজা রক্ত চুপসে পড়ছে শরীর বেয়ে। রাফু সকলের উদ্দেশ্যে একটা কথাই বলল, আমার গ্যাং একটা পরিবার, এখানে সব কিছুর ক্ষমা আছে, বিশ্বাসঘাতকের নেই। আল্লাহ হাফেজ। রাফু আবার মিলিয়ে যায় বাতাসের সাথে। অল্প কিছু সময় রাফুর অস্তিত্ব সকলের কাছে পরিষ্কার। তাদের পুরনো আত্মবিশ্বাসী পুনরায় জীবিত হয়েছে। এদের ব্ল্যাকগ্রাউন্ডের। এই সিয়াম, তোকে যে সৌরভকে খুন করার জন্য বলছিলাম তার কি হলো? বস, যাদের কন্ট্যাক্ট দিয়েছি তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। কি সব অকর্মা দিয়ে গ্যাং ভরে রেখেছিস? বস, এরা সবসময় সফলভাবে মিশন শেষ করতো। তুই খোঁজ নে তারা কোথায়, নয়তো অন্য কাউকে কন্ট্যাক্ট দে। আচ্ছা বস। ডেভিডের সাথে কথা বলে সিয়াম পিছন ফিরে। ডেভিড পুনরায় ডাক দিয়ে বলল, শোন সিয়াম, আগামীকাল সন্ধ্যায় অ্যালবেনিয়াম গ্রুপের সাথে বড় একটা ডিল আছে। সাবধান, খবর যেন লিক না হয়। তারা সকালে রাশিয়া থেকে এখানে এসে পৌঁছাবে। ওকে বস। সিয়াম বাহিরে বেরিয়ে আবার ভিতরে ঢুকে ডেভিডকে জিজ্ঞেস করল, বস, তাদের সাথে কিসের ডিল? ড্রাগসের। মুহূর্তে যেন সিয়াম থমকে যায়, পাথর হয়ে যায় শরীর। বস, ড্রাগসের ডিলের কথা যদি ব্ল্যাক ড্রাগনে কেউ জানতে পারে তাহলে? তার জন্য বলছি সাবধান। আগে আমি সৌরভকে সরানোর প্ল্যান করেছি, কিন্তু তোরা না সব অকর্মা। সরি বস। হ্যাঁ গিয়ে সরি, সামনের থেকে বিদায় হও। ডেভিড রেগে যাচ্ছে। সিয়াম বেরিয়ে যাবে তখন ডেভিড বলল, মেঘ কোথায়? বস পার্টিতে গেছে। মেঘের সাথে কে কে আছে? কেউ নাই বস, মেঘ ম্যাম একাই। কথাটা বলতে না বলতেই ডেভিড সিয়ামের গালে কষিয়ে এক থাপ্পড়। শালা শুয়োরের বাচ্চা, তোদের বলছি না মেঘকে কখনো একা কোথাও যেতে দিবি না। তুই জানিস মেঘের জীবনের পিছনে কত শুয়োর পড়ে আছে। এখনই মেঘের লোকেশন বের কর, সেখানে পৌঁছে যা তোরা। মেঘ একা, চারপাশে তার শত্রু। সে জানে না কত বড় বিপদ তাকে ঘিরে রেখেছে। ডেভিড চিন্তিত তার মেয়েকে নিয়ে। ইন্টারন্যাশনাল মাফিয়া ছোটোখাটো দুশ্মন্ত থাকবেই, যারা পিছন থেকে আঘাত করার জন্য অপেক্ষা করে। ডেভিড সিয়ামকে মেঘের খোঁজে পাঠিয়ে নিশ্চুপ হয়ে বসে। সিয়াম জানে মেঘ কোথায়। সেখানে যাওয়ার জন্য তারা গাড়ি নিয়ে বের হয়। মেঘ মদ গিলছে, অনেক দিনের শুকনো গলা ভিজিয়ে নিচ্ছে। পিছন থেকে একটা ছেলে এসে ওর কোমর হাত রেখে হালকা করে চাপ দেয়। মেঘ ঘুরে তাকায়, নেশাগ্রস্ত চোখে কিছু বলতে পারে না তাকে। ফিরে এসে আবার টেবিলের দিকে ঝুঁকে। ছেলেটা বলল, হ্যালো সুন্দরী, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। মেঘ এলোমেলো কণ্ঠে বলল, আমি একাই যেতে পারবো। এতটুকু বলতে মেঘের দুটো শব্দ অস্পষ্ট শুনিয়েছে। ছেলেটা বুঝে নিল কথাটা। সে আবার বলল, আমি আদনান, চলো। তুই বলেন না, তাতে আমার কি? মেঘের কথা শুনে আদনান হেসে উঠল। সম্পূর্ণ নেশায় বুঁদ হয়ে গেছে সে। আদনান বুঝতে পারল
এটাই উপযুক্ত সময়। মেঘের হাত ধরতে যাওয়ায় সে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় আদনানের গালে। আদনান রেগে ওঠে। মেঘের বুকের ওপর চিকন ফিতাটা কিছুটা টেনে ছিঁড়ে দেয়। চটাৎ করে এক শব্দ হয়। মেঘ বুকে হাত দেয়। ব্যথা লেগেছে তার। আদনান বলল, আহ কি ফিগার মাইরি, তোর বাবা তোকে এতদিন কোথায় যে লুকিয়ে রেখেছিল কে জানে। এমন সুন্দরী মাল কেউ কি লুকিয়ে রাখে বল? আমাদের একটু দিলে তো হয়, আমরাও একটু মজা নিই। আদনানের কথা শুনে মেঘের কিছুটা হুঁশ ফিরে। সে বুঝতে পারে এখানে বিপদ। পার্স ব্যাগে হাত দেয় পিস্তলটা নেওয়ার জন্য। আদনান সেটা আগেই সরিয়েছে। মেঘ তাকায় তার দিকে, হালকা কণ্ঠে বলল, কি চাই তোর? তোকে চাই সুন্দরী। আমি কে সেটা তো জানিস। এক বেবকুফ ডনের মেয়ে। কি বললি? রাফুর হাতে কেলানি খেয়ে দেশ ছাড়া হয়েছিল, আবার ফিরেছে এই দেশে। ইন্টারন্যাশনাল মাফিয়া তো কি হয়েছে, এই দেশে তার আর কোনো ক্ষমতা নেই। রাফুও তো মনে হয় গ্যাং ছেড়েছে, এখন রাজত্ব আমাদের। মেঘ হাসছে। আদনান বলল, হাসিস কেন? ভয় করছে না? তোদের বোকামি দেখে হাসছি। আমার বাবা নয় ভুল আছে, তো তোরাও তো আবার কোনো বেবকুফ। রাফুর নামে যেন কি বলছিস? সে গ্যাং ছেড়েছে? কিন্তু সে এখনো বেঁচে আছে। এই তো 2 দিন আগেও তার বুকে বুলেট ছুঁড়েছে, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেটে বাঁধা সে বুলেট তার বুক পর্যন্ত পৌঁছায়নি। তোরা ভাবছিস আমি এসব তোদের কেন বলছি, তাই না? আসলে মরার আগে তোদের কিছু সত্যি শোনাতে চাইছিলাম। মাল তো পুরাই নেশায় বুধ হয়ে গেছে, আমাদের ভয় দেখাচ্ছে। আরে শোন, আমার কথা শেষ হয়নি। আমার সত্যিটা জানবি না? বল শুনি তোর শেষ কথা, এরপর তো আর তুই কথা বলার সুযোগই পাবি না। মেঘ হো হো করে হেসে ফেলল, বলল, শোন তাহলে, আমি নিজেই ডেভিডকে খুন করতে চাইছিলাম, কিন্তু মেয়ে হয়ে বাবাকে খুন করাটা কেমন যেন বিশ্বাসঘাতকতার মতো হয়ে যায় না। তাই রাফুকে তার পুরনো অন্ধকার জগতের দিকে ঠেলে নিয়ে আসি। তার পরিবার থেকে আলাদা করে তাকে হিংস্র রাফুকে পরিণত করি। আমি জানি রাফু বেঁচে আছে, বাবা জানে না রাফু বেঁচে আছে। তোরা জানিস রাফু গ্যাং ছেড়েছে। আমি জানি রাফু তোদের খুন করবে, কেননা আমি রাফুর পরিবার থেকে তাকে আলাদা করেছি। রাফুর শিকার আমি, আর তোরা তো জানিস রাফুর শিকার সে নিজেই বধ করে। তার শিকারে যে হাত দেয় তার জীবন সে কেড়ে নেয়। তোরা এটা জানিস না রাফু তোদের কেন মারবে? রাফু নিজেও জানে না আমি তাকে ব্যবহার করছি, আমার বাবাও জানে না আমি কি করছি। এ কথা থেকে কি বুঝলি তোরা? আদনান আর তার সাথে থাকা 4 জনের মাথা চক্কর দিয়ে উঠল। মেঘ যা বলছে সবগুলোই সত্যি, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না। নিজেরা নিজেদের মধ্যে বলাবলি করছে। শালের মাথা নষ্ট হয়েছে, ওরা নিয়ে চল। আদনান মেঘকে কাঁধে তুলে নেয়। বাকি 4 জন মেঘের হাত পা ধরে বাহিরে নিয়ে যাচ্ছে তাদের গাড়ির সামনে। আদনানের সহযোগী একজন বলে উঠল, ভাই আপনার গাড়ির বনেটের উপর কে বসে আছে? আদনান তাকালো সেদিকে। কালো প্যান্ট, কালো জ্যাকেট পরিধান করা এক মধ্যবয়স্ক যুবক। মুখে মাস্ক, বড় বড় চুলগুলো ঝুলে আছে সামনের দিকে। পিছনে তলোয়ারের হাতলটা উকি দিয়ে আছে। রাফু ভাই? মেঘ একজনের হাত ঝাড়ি দিয়ে নিজের হাত ছুটিয়ে আঙ্গুলগুলো এক করে ঠোঁটের সাথে মিশিয়ে বলে উঠল, না রাফু, শালা তোরা এখনো নিজেকে বাঁচা, ভাগ যতদূর পারিস। রাফু উঠে দাঁড়ায়। মেঘকে আদনান তার কাঁধ থেকে নামিয়ে রাফুর উদ্দেশ্য করে বলে, ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, যা ছিল ডেভিডের সাথে। শত্রুর শত্রু বন্ধু হয়, আমাকে ক্ষমা করবেন। এটা যে আপনার শিকার সেটা আমি জানতাম না। কথাটা বলেই আদনান হাত উপরে তুলে আত্মসমর্পণ করে। রাফু নিজের কাঁধ থেকে তলোয়ারটা নামিয়ে আবার রেখে দেয়। মেঘ হতভম্ব রাফুর এমন পাল্টি দেখে। রাফু কখনো তার প্রতিপক্ষকে ছেড়ে দেয়নি। আদনান সঠিক সময় নিজেকে বাঁচিয়ে নিচ্ছে তার কাছ থেকে। এটা বুদ্ধিমানের কাজ। মেঘ চিন্তায় পড়ে গেছে। অনেক কথাই আদনান জেনে ফেলেছে। মেঘ তার শরীর ঢলিয়ে পড়তে পড়তে রাফুর শরীরের ওপর পড়ে। হাত দিয়ে ধরার চেষ্টাও করেনি সে। একদম অনুভূতিহীন মানব হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কৌশলে রাফুর তলোয়ারের হাতলটা ধরেই খোলস থেকে সেটা বের করেই আদনানের গলা বরাবর চালায়। মেঘের তলোয়ার চালানোর স্পিড এতটাই দ্রুত ছিল যে আদনানের দুহাত সহ দেহ থেকে মুন্ডুটাও আলাদা হয়ে গেছে। কাটা দেহটা মাটিতে পড়তেই রক্তের স্রোত বয়ে যায় সেখানে। আদনানের এমন মৃত্যু দেখে তার বন্ধুগুলো দৌড়ে পালাতে চায়। সামনাসামনি হয় রাফু ওদের কিছুই বলে না। মেঘ নিজ হাতেই এক এক করে সকলের ওপর হামলা করে। রক্তে ভিজে গেছে তার শরীর। রাফু তখনও নিস্তব্ধ। সে বুঝে উঠতে পারছে না মেঘ কেন তাকে জীবিত রেখে দিয়েছে সেদিন।
প্রশ্নটা তাকে তাড়া করছে। আজকেও তার উপর হামলা না করে এদেরকে মারছে কেন? মেঘ কি চায়? ওই হ্যালো, শোন, তোকে আমার মনে ধরেছে, তাই মারি না। রাফুর দিকে তাকিয়ে কথাটা বলল মেঘ। রাফু চুপচাপ। মেঘ আবার বলল, তুই তো একখান মাল, তোরে এত সহজে ছেড়ে দেওয়া যায় না রে। রাফু আর দাঁড়িয়ে থাকলো না। ছোবল মেরে মেঘের চুলের মুঠি ধরে হালকা করে টান দেয়। তার ঘাড়টা হালকা বাঁকা হয়ে উপরের দিকে উঠে আসে। এক হাত দিয়ে তলোয়ারটা নিজের করে নেয় রাফু। গালের পাশ থেকে ঠোঁটটা চেপে ধরে বলল রাফু, তুই বিষাক্ত কালনাগিনী। অবশ্য রাফু কথা থামিয়ে বুকের বাপাশে আঙ্গুল ঠেকিয়ে বলল, আমি এখান দিয়ে দেখছি তোকে। তুই ডেভিডের মেয়ে সেটাও জানতে পেরেছি। নেহার খুন যখন করেছিস তখন আমি সম্পূর্ণটাই নিজ চোখে দেখেছি। তুই ভেবেছিলি আমি নতুন খেলোয়াড়? বিশ্বাস কর, তুই মেয়ে না হলে 4 টুকরো করে ডেভিডকে পার্সেল করে পাঠিয়ে দিতাম। তুই মেয়ে আর আমি মেয়েদের শরীরে হাত দেই না। আবার ছোড় না। ঠাস করেই মেঘের গালে কষিয়ে একটা থাপড় বসিয়ে দেয় সে। হাতের 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে তার সুন্দর গালে। ফের বলল রাফু, দেখ মেঘ, তুই রাফুকে চিনিস না। আর রাফসান আর রাফুর দুজনের জগৎ ভিন্ন। তুই রাফসানের সাথে থেকেছিস, ভেতরে রাফুটার সাথে খেলতে আসিস না, ঝলসে যাবি। আমি খেলতেই পছন্দ করি। একদিন প্রস্তুতি নিয়ে আসিস। ছি রাফু, তুই তো খেলতে পছন্দ করিস। আমার খেলার ধরন সম্পর্কে তোর ধারণা নাই রাফু। তুই আমার খেলোয়াড়। সময় হলে বুঝতে পারবি কি কত বড় খেলোয়াড়। হাসিস না রাফু। তোর চামচাগুলো চলে আসছে, তাদের বলিস রাফু অন ফায়ার, একটু সাবধান। মেঘকে আবার একটা থাপ্পড় দিতেই তার মাথা ঝুঁকে যায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে রাফু নেই, বাতাসের সাথে মিশে গেছে। গাড়ি নিয়ে পৌঁছে গেছে সিয়াম। ম্যাম, আপনার কিছু হয়নি তো? না। তোর এখানে কেন? বস পাঠিয়েছে। তোর বসকে বলিস আমি নিরাপদ। আপনি চলুন। তোদের কথা মতো আমি চলবো না তো? ম্যাম, আপনার গালে কিসের দাগ? শালা, কৈফিয়ত দিব কি তোকে? আমার হয়ে কাজ করিস তুই, তোকে কৈফিয়ত দিব আমি? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। এখন যা, ডেভিডকে বল আমি একাই সামলে নিতে পারবো নিজেকে। বস, আপনার বডিগার্ড হিসেবে আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা আপনার হয়ে কাজ করি, তাই আমাদের কাজ আমাদের করতে দেন। বলেই সিয়াম মেঘকে গাড়িতে তুলে, কিছুটা জোর করেই। মেঘ গাড়িতে বসে ভাবছে তার শৈশবের কথা। তখন তার বয়স 11 বছর। গার্লস স্কুলের মধ্যে মেধাবী ছাত্রী সে। সবসময় হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হতো তাকে। সপ্তাহে কিংবা মাসে বাবা মা একবার এসে দেখা করে যেত। মায়ের চোখ মুখে তখন কষ্টের একটা ছাপ অনুভব করতে পারত সে। হঠাৎ করেই মাস 2 হয়ে গেছে, বাবা মা একজনও তাকে দেখতে আসলো না। কাউকে ফোন করেও কোনো যোগাযোগ মিলল না। তাই সে সিদ্ধান্ত নিল বাসায় চলে যাবে একদিন। সকালবেলা হোস্টেল থেকে বেরিয়ে স্কুলের দিকে সবাই যাচ্ছে। মেঘ সেখান থেকেই পালিয়েছে। স্কুল ব্যাগে প্রায় অনেক টাকাই পড়ে আছে। সেখান থেকে কিছু টাকা দিয়ে বাসের টিকিট কিনে। তার বাড়িটা শহরের মধ্যে, যে কোনো বাস তাদের বাসার পাশ হয়ে যায়। মেঘ বাস থেকে নেমে কিছুটা পথ পেরিয়ে বিশাল এক আলিশান বাড়ির সামনে এসে দাঁড়ায়। চারপাশে কয়েকশো গার্ড পাহারা দিচ্ছে। একজনের নজর মেঘের উপর এসে পড়ে। সে দৌড়ে এসে গেট খুলে দিয়ে বলল, মামনি, আপনি এখানে স্কুল ড্রেস ও ব্যাগ নিয়ে? তোকে আমি কেন বলবো? কেন আমি এখানে? আমার আব্বু আম্মু কি বাসায় আছে? জি। তাকে ঠেলে মেঘ ভিতরে প্রবেশ করে। বড় করে এক নিঃশ্বাস ফেলে বাড়ির ভিতর যায়। কয়েকটা রুম খুঁজে পায়নি তাদের সে। মন খারাপ করে, প্রচণ্ড রাগও হয় তখন। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাতেই শক্ত হয়ে যায় সে। পাশের রুমের দরজা খোলা। সিগারেট মুখে ডেভিড তার স্ত্রীর গলা টিপে ধরেছে। নেশাগ্রস্ত ডেভিড রোজ অত্যাচার করতে থাকে, আজও তেমন হয়েছে। কিন্তু ততক্ষণে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তার। চোখ দুটো বড় বড় হয়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। মেঘ চিৎকার করেই জ্ঞান হারায়। তারপর থেকে অনেকটা বছর পেরিয়ে মেঘ এখন এ পর্যায়ে এসে পৌঁছেছে। কত সংগ্রাম করতে হয়েছে তার জীবনের সাথে, একমাত্র তার চোখ দুটো সাক্ষী। সিয়াম মেঘকে নিয়ে বাসায় চলে আসে। মেঘ গাড়ি থেকে নেমে নিজের রুমে আসে। ডেভিডের সাথে প্রতিদিন কথা বলতো, আজ হঠাৎ করে ঘৃণার পরিমাণ দ্বিগুণ হয়েছে। ডেভিড বুঝতে পারে না তার কি হয়েছে, জানতেও চেষ্টা করেনি, কেননা আজ পর্যন্ত মেঘকে সে কোনো সময় বলেনি ভালো আছিস মেঘ। সিয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালবেনিয়া গ্রুপের সাথে ড্রাগন ট্রিলের জন্য। সে সময় চলে এসেছে। রাতের অন্ধকার, রং বেরঙের আলোর মাঝে বারের মধ্যে তাদের দেহভোগের জন্য সুন্দরী নারীর ব্যবস্থা করা হয়।
সিয়াম তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেই সেখানে প্রবেশ করে। একদম নিখুঁত প্ল্যান। বারের পাশে একটি রেস্টুরেন্ট, সেখান থেকে কাঁচামালের সাপ্লাই হবে। ট্রাক ভর্তি কাঁচামাল সেখানে পৌঁছে গেলেও সেখানে তা খালাস করা হয়নি। সিয়াম বেরিয়ে আসে সেখান থেকে, নিজের বাইক করে সেই ট্রাকের পিছু নেয়। হঠাৎ করে সিয়ামের পথ আটকায় এক কালো বিড়াল। সামনেই অন্ধকারের সাথে মিশে আছে তার মৃত রাফু। অন্ধকারে দাঁড়িয়ে আছে রাফু। ড্রাগস বহন করা ট্রাকটা রাস্তার মোড় ঘুরতেই হেডলাইটের আলো স্পষ্ট হয় রাফুর অস্তিত্ব। মুহূর্তেই ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করে দাঁড় করায়। পাশ থেকে সিয়াম বলল, গাড়ি চালিয়ে দেওয়া তোর ওপর দিয়ে। ড্রাইভার পুনরায় গাড়ি ইঞ্জিন স্টার্ট দেওয়ার সাথে সাথেই সামনের গ্লাস ভেঙে 2.5 ইঞ্চি একটি বুলেট ড্রাইভারের জীবন কেড়ে নেয়। ঝাঁকুনি দিয়ে ওঠে সিয়াম। সামনের দিকে তাকিয়ে দেখে মানুষটার হাতে স্নাইপার। থেমে যায় চলন্ত ইঞ্জিন। সিয়াম এখনও চিনতে পারেনি তাকে। গাড়ি থেকে নেমে এসেছে সিয়াম। পিছনে তার গ্যাংয়ের ক্যাডার 6 জন। রাফুর ঠোঁটে ঝুলন্ত হাসি। হাত থেকে ফেলে দেয় স্নাইপার। তলোয়ারের হাতলটা শক্ত করে ধরে সে। চকচকে তলোয়ারের ঝমকানিতে চমকে ওঠে সিয়াম। ঠোঁটের কোণে একটা কথা স্পষ্ট শোনা যায়, রাফু। ততক্ষণে পালানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। রাফু সামনের দিকে এগোচ্ছে। সিয়ামের 6 জন ক্যাডার এক এক করে রাফুর দিকে যাচ্ছে। সামনের ক্যাডারের সামনাসামনি হতেই খোলসের আবরণ থেকে তলোয়ারটা মুক্ত করেই তার বুকের এপার ওপার করতেই বাকিরা থমকে দাঁড়ায়। রাফু দাঁড়ায় না। পায়ের আঘাতে ছিটকে পড়ে সে ক্ষতবিক্ষত দেহ। 5 জন একসাথে ঘেরাও করে ফেলে তাকে। রাফু একা দাঁড়িয়ে তাদের মাঝে, হাতে রক্তে ভেজা তলোয়ার। পিছন থেকে একজন হামলা করার জন্য এগিয়ে আসতেই রাফু নিজের হাত চালায়। মুহূর্তেই রক্তের স্রোত গড়িয়ে পড়ে রাস্তায়। এক গাদা রক্তে মেখে যায় রাফুর শরীর। 2 টুকরো হয়ে পড়ে যায় তার লাশ। বাকিরা দৌড়ে পালানোর চেষ্টা করেও বৃথা যায় রাফুর তলোয়ারের সামনে। 4 খণ্ড হয়ে পড়ে আছে লাশগুলো। সিয়াম হাঁটু গেড়ে বসে আছে রাফুর সামনে। তার তলোয়ার সিয়ামের থুতনিতে ঠেকে আছে। সিয়াম কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে এবার মতো ক্ষমা করুন ভাই। সিয়াম, তোকে কতবার ক্ষমা করব ভাই? এইবার শেষবার। তুই জানিস আমার কাছে সবকিছুর ক্ষমা হলেও বিশ্বাসঘাতকের ক্ষমা নেই ভাই। এই শেষবার ভাই, আর কখনো এমন ভুল হবে না। ভুল করার জন্য তুই বেঁচে থাকবি না ভাই। আমি আপনাকে একটা কাজ বলতে চাই, যদি সেটা শুনে আমাকে ক্ষমা করেন। বল, শুনে ভেবে দেখবো। ভাই, আগামীকাল মেঘ ম্যাম একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে, যেখানে নিধি নামের মেয়েটা থাকবে। আমি যতটুকু জানি মেঘ ম্যাম নিধিকে খুন করার প্ল্যান করছে। মেঘ তো আপনাকেও খুন করতে চাইছিল, কিন্তু আমার মৃত্যু হয়নি কেন সেটা নিয়ে ভাবছিস? আমিও ভাবছি কি কারণ এটাতে। তবে ভেবে দেখ তোর মৃত্যুটা কতটা ভয়ানক হবে। রাফু, তুই ভাবছিস আমার মৃত্যু হলে সব কিছু শেষ হয়ে যাবে? ভুল। এখান থেকে শুরু হবে এক যুদ্ধ। আমার জন্য নয়, এই 100 কোটি টাকা ড্রাগসের জন্য, যেটার মোট মুনাফা 1000 কোটির বেশি। ডেভিড তোকে ছাড়বে না। ও, আমাকে থ্রেট দিচ্ছিস? 1 মিনিট, আগে এগুলো শেষ করি। কথাটা বলেই রাফু সিয়ামের সাথে থাকা ক্যাডারদের ডেড বডি ট্রাকের সাথে ঝুলিয়ে পেট্রোল ট্যাঙ্কে ছোট একটা ছিদ্র করে কিছুটা দূরে সরে আসে সে। অনেকটা পেট্রোল পড়েছে রাস্তায়। মিনি হ্যান্ড গ্রেনেডের পিন খুলে সেদিকে ছুড়ে দিতেই বুম একটা বিস্ফোরণ। সমস্ত এলাকা যেন কেঁপে উঠল। আগুনের ঝলকানিতে রাফুর চোখ দুটো জলজল করে উঠছে। পিছন থেকে সিয়াম পালিয়েছে জঙ্গলে। রাফু বুঝতে পারে সিয়াম ডেভিডের সামনে এসে দাঁড়াতে পারবে না। সেই ক্রোধে রাফুর পরিবারের ওপর আঘাত করবে। পকেট থেকে ফোন বের করে সে। সৌরভকে ফোন করে বলল, সৌরভ, সিয়াম পালিয়েছে। আমার পরিবারের দিকে একটু নজর রাখতে হবে। সিক্রেট গ্যাং তারা কি তৈরি আছে? তুই টেনশন করিস না, তারা তৈরি আছে। তো ফ্যামিলি নিরাপদ। যাক ভালো। কথাটা বলেই বড় করে এক নিঃশ্বাস ফেলল রাফু। সৌরভ বলল, ভাই, তোর পরিবার তো তোকে তাদের থেকে দূরে সরিয়েছে, তবুও তুই। দেখ ভাই, তারা যতই আমাকে দূরে রাখুক, তবুও তারা আমার রক্তের। জি ভাই, বুঝেছি, টেনশন নিয়েন না। ডেভিডের কিছু একটা করতে হবে। হ্যাঁ ভাই, ডেভিড ইঁদুরের গর্তে ঢুকেছে। এখন তার শরীরে হাত দেওয়া পসিবল না। তাকে বের করে এনে শিক্ষা দিতে হবে। আচ্ছা ভাই, রাখছি, হাতে কিছু কাজ আছে। আচ্ছা। সৌরভ ফোন রেখে গ্যাংয়ের কিছু সিক্রেট ইনফরমেশন নিয়ে কাজ করছে। রাফু তার নিজের অস্তিত্ব অন্ধকারে মিলিয়ে দিয়েছে। সূর্যের আলো জানালা ভেদ করে নিধির মুখে এসে পড়েছে। শরীর থেকে কম্বলটা সরিয়ে দুহাত মেলে ভোরের তাজা নিঃশ্বাস নিচ্ছে। বিছানার পাশেই টেবিলে রাফসানের ছোট এক ছবি। আলোটা সেখানে উপস্থিত। নিধি সেদিকে তাকিয়ে মোবাইলে তার সময় দেখল। 9টা বেজে 23 মিনিট। ওয়ালপেপারে রাফসানের ছবি।
নিধি মুচকি হাসি হেসে বলল, বেইমান একটা। রাফুর ঘুমটা হঠাৎ করেই ভাঙল। সিয়ামের কথা মনে করেই। সিয়াম বলেছিল মেঘ আজ নিধি নামের কাউকে টার্গেট করবে। ঘাম ঝরানো সে সকাল। রাফুর সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। বিছানা ছেড়ে উঠে সৌরভকে ফোন করলো সে। সৌরভ ফোন তুলছে না। রাতে মদ খেয়ে ঘুমিয়েছে, এত তাড়াতাড়ি তার ঘুম ভাঙবে না। রাফুর নিজেকে কিছু করতে হবে। যেভাবে ঘুমিয়েছে সেভাবেই বেরিয়ে আসে সে। 3/4 প্যান্ট আর গেঞ্জি, এলোমেলো চুল, বাইকের হেলমেট নিয়ে চলে আসলো নিধির বাসার সামনে। নিধির গাড়িটা এখনও তার বাসার সামনে। রাফু বুঝতে পারে সে এখনও বাসায়। পাশের দোকান দেখে মনে হলো তার কিছু খেতে হবে। ব্রাশও করে বের হয়নি সে। বাইকের কাভারের নিচে কিছু টাকা থাকে তার। সেখান থেকে টাকা নিয়ে ব্রাশ টুথপেস্ট কিনে আগে ব্রাশ করলো, তারপর কেক কোকাকোলা নিয়ে খাচ্ছে। নিধি তার রুমে বসে খেয়াল করছে এগুলো। রাফসান তার বাসার বাহিরে। আগে প্রায় সময় এমন করত, আজ আবার হঠাৎ এমন করছে কেন বুঝে উঠতে পারছে না সে। মনে মনে বলল, রাফু, তুই যতই আমাকে ফেরাতে চাইছিস আমি ফিরছি না। এটা ভুল ধারণা তোর, তবে অন্য কিছুও হতে পারে। নিধি নিজেকে গুছিয়ে বেরিয়ে আসলো। গাড়িটা চলতে শুরু করে। রাফুও তার পিছু নেয়। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলার পর রাফু বুঝতে পারে এটা তার এলাকা। নিধি তার এলাকায় কি করছে বুঝতে পারছে না। রাফু বাইক সাইডে রেখে আড়ালে দাঁড়ায়। এখানে তার শরীরে কেউ ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। সে সাহস নেই কারো। নিধি গাড়ি থেকে নেমে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ বাদে এক মেয়ে এসে তার সামনে দাঁড়ায়। মেয়েটা সেই পরিচিত টং দোকানের মামার মেয়ে, নিধির বান্ধবী। রাফুর মনে হয়েছে আজ তো তার ছোট বোনের বিয়ে। এখন অপেক্ষা শুধু মেঘের কিংবা তার গ্যাংয়ের ক্যাডারদের। রাফু বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ভিতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়। সে তাড়াহুড়ো করে ভিতরে এসে দেখতে পায় বরপক্ষ যৌতুকের জন্য চিৎকার চেঁচামেচি করছে। রাফু একবার মামার দিকে তাকিয়ে বরের দিকে তাকায়। 35 ঊর্ধ্বে ছেলের বয়স, মেয়ের বয়স 17 মাত্র। রাফুকে সেখানে উপস্থিত দেখে কিছুটা চুপসে গেল মামা। রাফুর জেদ উঠেছে। বরের পাঞ্জাবির ওপর থেকে ঘাড় ধরে খাট থেকে নামিয়ে আনে সে। সবাই স্তব্ধ। রাফু যে এলাকার ছোটোখাটো মাস্তান তা সকলেই জানে। তার উপর সে ব্যাকগ্রাউন্ডের হয়ে কাজ করে। তাকে ভয় পাওয়াটা সবারই সাজে। মেয়ের বাবা রাফুর সামনে এসে বলল, রাফু ভাই, আমার মেয়ের সর্বনাশ আপনি করবেন না। জামাই চলে গেলে মেয়েটার নামে অপবাদ সৃষ্টি হবে। তুই বলেছিলি না তোর জামাইয়ের বয়স 25-এর মতো হবে? এ তো দেখছি বালপাক না বুইরা খাটাস। ভুল হয়েছে ভাই, বিয়েটা হতে দেন। রাফু তার সাথে কথা বলল না। জামাইয়ের ঘাড় ধরে বিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বলল, তোর বিয়ে করার শখ হয়েছে, তাও আবার বাল পেকে যাওয়ার পরে, তাই না? তাও আবার কচি মেয়ে চাই। তোকে যদি দ্বিতীয়বার এদিকে দেখি বুঝিসই তো কি হবে। বরযাত্রী ভয়ে সেখান থেকে প্রস্থান করে। টং দোকানের মামার সামনে এসে দাঁড়িয়ে রাফু বলল, দেখ, তোর মেয়ের বয়স এখনো অনেক কম, আরও কিছু পড়ালেখা করুক, তারপর তার বয়স অনুযায়ী যোগ্য পাত্র দেখে বিয়ে দিস। টাকার সমস্যা? শোন, আমাকে যে প্রতি মাসে 10,000 টাকা চাঁদা দিতি, সেটা তোর মেয়েকে দিবি এখন থেকে। সেটা দিয়ে সে চলবে যতদিন তার পড়ালেখা শেষ না হয়। এর মধ্যে যোগ্য পাত্র পেলে বিয়েতে বাধা দেব না আমি। রাফু একটা নিঃশ্বাস নিয়ে রাস্তার ওপাশে এসে দাঁড়ায়। বিয়ে বাড়ির সবকিছু গোলমালে হয়ে গেছে। মানুষজন যে যার মতো চলে যাচ্ছে। নিধি তাকিয়ে আছে রাফুর দিকে। ছেলেটা আসলেই বদলে গেছে। সিয়ামের লোকজন রাফুকে দেখতে না পেয়ে নিধিকে ঘেরাও করে। একজন নিধির মুখ চেপে ধরে আর বাকি সবাই তার হাত পা ধরে আড়ালে নিয়ে আসে। রাস্তার ওপাশে দাঁড়িয়ে রাফু একটা সিগারেটে আগুন জ্বালিয়ে টানতে থাকে। আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাইকে একটু সুযোগ দেওয়া দরকার। সিয়ামের লোকজন নিধির হাত মুখে গাম টেপ লাগিয়ে দেয়। সে নড়তে পারছে না। পরিত্যক্ত এক গোডাউনে এনে তাকে ফেলে রাখে তারা। সিয়ামকে ফোন করে বলল, সিয়াম ভাই, রাফুর গার্লফ্রেন্ড আমাদের কবজায়। কেউ দেখেনি তো তোরা ওকে কিডন্যাপ করেছিস? না ভাই, দেওয়াল পর্যন্ত টের পায়নি। গুড, আমি আসছি। ততক্ষণে তোরা তার শরীর স্পর্শ করবে না। ওকে ভাই। সিয়াম ফোন রেখে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে আসলো। রাফুর সিগারেট শেষ। কালো জ্যাকেট রক্তে ভেজা। তলোয়ারের খোলসটা কাঁধে নিয়ে চলল সে। অন্ধকারে হারিয়ে থাকা রাফু আজ দিনের আলোয় শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে। শহর কাঁপছে। চারদিক থেকে শকুনের নজর তার দিকে পড়ছে। ছোট ছোট গ্যাং যারা রাফুর প্রতি ক্ষিপ্ত, তারা রাফুর পিছন নিয়েছে। রাফু বুঝতে পারে, কিন্তু তখন বেশ দেরি হয়ে গেছে। শহরের ছোট ছোট গ্যাংগুলোর সবাই একত্রিত হয়ে একটা গ্যাং তৈরি হয়েছে। রাফু সেদিকে নজর নেই।
গোডাউনে সিয়াম পৌঁছে নিধির সামনে দাঁড়ায়, নিজের জামা কাপড় খুলতে খুলতে বলল, তোর প্রেমিক রাফু তো বেশ উপভোগ করছে, এবার আমরা একটু করি। বলেই আবার হো হো করে হেসে ফেলল সিয়াম। নিধি হেসে উঠেছে। সিয়াম বলল, তোর হাসির কারণ? আমি দেখতে পারছি তোর মৃত্যু। তোর অবস্থান কেউ জানতে পারেন। তুই বোধহয় ভুলে গেছিস ওইটা রাফু। ফাক ইউ রাফু। তুই গে ছে ছে আমার সাথে কি খেলবি? যা নিজের পুরুষত্ব ঠিক করে আয়। নিধির কথাটা শেষ হতেই সিয়াম তার গালে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয়, চিৎকার করে বলে, তুই আমার পুরুষত্ব দেখতে চাস তাই না? শালি, যখন বুঝবি আমি কি জিনিস তখন তোর চিৎকার চার দেওয়ালে আটকে যাবে। নিধির বুকের ওপর থেকে ওর জামাটা ধরে টেনে দুভাগ করে ফেলে সিয়াম। অর্ধ উলঙ্গ হয়ে আছে সে। ধবধবে ফর্সার শরীরে নিধি বসে আছে। মুষ্টিবদ্ধ হাতে দাঁতে দাঁত শক্ত করে চেপে চোখ বন্ধ করে আছে সে। সিয়াম নিজের সবকিছু খুলতেই গোডাউনের শাটার কড়মড় করে উপরে উঠে আসে। শক্ত কাঠের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সে। সিয়াম নিজের সত্তা ঘুরিয়ে থমকে যায়। চার দেয়ালে বন্দী তারা। নিজেকে রক্ষা করতে হলে তার উপর থেকেই পাড়ি দিতে হবে তাদের। নেই কোনো অস্ত্র, নেই কোনো পরিকল্পনা। সিয়াম সম্পূর্ণভাবে ফেসেছে। রক্ত জমাট বাঁধা লালচে তলোয়ারটা হাতে নিয়ে দাঁড়ায় সে। সবাই তাকে রাফু ভেবেই ভুল করে। নিধি তার শরীর ঢাকে। অন্ধকারে তার তলোয়ার চলে তাদের ওপর। শরীর থেকে অঙ্গগুলো এক এক করে বিচ্ছিন্ন হচ্ছে, রক্তে মেখে যাচ্ছে সে। সিয়াম পালানোর রাস্তা খুঁজছে, পাচ্ছে না। রক্তে গোসল করেছে শহর। সিয়ামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিধি ভয়ে কাঁপছে। কালো জ্যাকেটের আড়াল থেকে নিজেকে বের করে আনে সে। রুমালে বাঁধা মুখটা খুলতে সিয়াম বলে উঠল, সৌরভ, তুই তো রাফু না? রাফুকে আমি চিনি। ঠিক তখনই পুরো গোডাউন ঘিরে ধরে রাফু সব ছোটখাটো শত্রুর দল। সবার হাতে অস্ত্রশস্ত্র, সবাই প্রশস্ত। সিয়ামের মুখে হালকা হাসি। সৌরভকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসে সে। নিধিকে আড়াল করে সৌরভ। গোডাউনের নিরাপদ স্থান, যেখানে বন্দুকের বুলেট পৌঁছাতে পারবে না, এমন এক জায়গায় নিধিকে রেখে সৌরভ বের হয় সেখান থেকে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এই পোশাকে রাফুকে প্রথম দেখেছে তারা। সৌরভের দ্বিতীয় পরিচয় রাফু নামে সৃষ্টি হয়। দুনিয়া রাফুকে দেখেনি। আজ যাকেই দেখেছে তাকেই রাফু বলেই মেনেছে। তার দিকে আগ্নেয়াস্ত্রের নলগুলো তাক করে রাখে সকলে। সৌরভ মুচকি হাসি হেসে নিজের হাত পিছনে নিয়ে বাঁধে। আকাশ অন্ধকার হয়ে আসছে। ঝড়ো বাতাসে সমস্ত ধুলাবালি উল্টাপাল্টা হয়ে আসছে। থরথর করে কাঁপছে মাটি। উল্টো দিক দিয়ে ধেয়ে আসছে কয়েকটি গাড়ি। সবার সামনেই রাফু। গাড়ির উপরে মেশিনগানের ট্রিগারে হাত রেখে ধেয়ে আসছে তাদের দিকে। সিয়ামের শরীর কাঁপুনি দিয়ে উঠছে। চারপাশে কয়েকটি হেলিকপ্টার। রাফসানের কানে ব্লুটুথ। একজন বলতে লাগলো, বস, BD-65 পজিশন লকড, 76 লকড বস, 89 লকড বস। সৌরভ, নিধি কোথায়? রাফু, নিধি আপু ভিতরে। তুই তাকে বের করে নিয়ে আয়। এদের সাহস হবে না এখন কিছু করার। সৌরভ গোডাউনের ভিতর থেকে নিধিকে নিয়ে আসে। নিধির শরীরে রাফুর কালো জ্যাকেট। একটা গাড়ি সামনে আসতেই নিধিকে সেটাতে তুলে দেয় সে। শো শো আওয়াজ করে বেরিয়ে যায় গাড়িটা। সৌরভ চিৎকার করে সিয়ামের উদ্দেশ্যে বলে, আরে বোকার দল, তোরা রাফুকে কি মারবি? রাফুর ফাঁদেই পা দিয়েছিস তোরা। রাফুর সব ছোটখাটো শত্রু আছে এক জায়গায়। কথাটা বলেই সৌরভ সাইডে চলে আসে। রাফসানের আঙ্গুল মেশিনগানের ট্রিগার চেপে ধরেছে। চারপাশে শুধু বুলেটের পরিত্যক্ত খোলস ছিটছে। রাফসান সবার আগে, বাকিরা পিছন থেকে এগিয়ে আসছে। সিয়াম দুইটা লাশের নিচে নিজেকে লুকিয়েছে। পাশ থেকে কয়েকজন পালিয়েও গেছে। লাশের স্তূপে দাঁড়িয়ে রাফসান, সৌরভ পাশেই। তোর এই পোশাকেই পাওয়ার। আমার জায়গাটা এখন তোর অবস্থান। পৃথিবী জেনেছে তুই রাফু। আমি জানি। আমার সিক্রেট এজেন্সি জানে রাফুকে। আজ থেকে রাফুর জায়গাটা তোরই থাকবে। আমি শুধু নিজের স্বাধীনতা নিয়ে চলতে পারলেই হবে। রাফু, তুই এখনো স্বাধীন। রাফুর হাসির মানেটা সৌরভের মস্তিষ্কে প্রভাব ফেলে না। রাফসান তাকে বলল, লাশগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। ওকে। গ্যাংয়ের কিছু ক্যাডার নিয়ে তারা লাশগুলো পরিষ্কার করায় ব্যস্ত। হঠাৎ একজন বলে উঠল, বস, এখানে একজন জীবিত আছে। ছেড়ে দে তাকে এবারের মতো। বস, সিয়াম। সিয়াম নামটা শুনতেই খিটমিটিয়ে হেসে ফেলল। রাফসান। সিয়াম নিজেকে বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাফুর ক্যাডারদের হাতে বন্দী হয়। চারজন তার হাত পা ধরে তুলে এনেছে রাফুর সামনে। সৌরভ রাফসানের হাতে একটা ছুরি ধরিয়ে দেয়। রাফসান ছুরিটা সিয়ামের গালে দুইবার লাগাতে সে পাগল প্রায়। হৃৎপিণ্ডের কম্পন রাফসানের কান পর্যন্ত পৌঁছে গেছে। সে নিষ্ঠুর। ক্যাডারদের বলল, ওর প্যান্ট খোল।
সরি ভাই, ভুল হয়ে গেছে আমার। রাফসানের কথা শুনল না। ধারালো ছুরির আঘাতে লিঙ্গ হারিয়েছে সে। সিয়ামের চিৎকার রাফসানের ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। সেই চিৎকারে পৈশাচিক আনন্দ পাচ্ছে। রক্ত জর্জরিত লিঙ্গটা সিয়ামের মুখে ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরেছে সৌরভ। শ্বাসনালী বন্ধ হয়ে গেছে তার। শ্বাসরুদ্ধ হয়ে তার চেহারা একদম ফুলে উঠেছে। চিৎকার করে রাফু বলল, অবলা নারীর সামনে তোর পুরুষত্ব কন্ট্রোল করতে না পারলে তুই কিসের পুরুষ? তোদের পুরুষ বলতেও আমার ঘৃণা হয়। মৃত্যুর জন্য অপেক্ষা কর। রাফসান হো হো করে হেসে উঠল। সিয়ামের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। নাক কান থেকে রক্ত ঝরতে শুরু হয়। ছটফটিয়ে রক্তচক্ষু নিয়ে স্তব্ধ হয় সে। রাফসান পিছু ফিরে। ব্ল্যাকগ্রাউন্ডের সকল ক্যাডার এক এক করে সবাই অদৃশ্য হতে থাকে। সৌরভ তখনও সেখানে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, পৃথিবী এখন রাফুর অস্তিত্বে আমাকে দেখছে। রাফুর আতঙ্ক এখন আমার চেহারায় ফুটে উঠবে এ শহরে। এই নামের পাওয়ার কম নয়, আমার সব কিছুই চাই, সব কিছু। তাহলে রাফসানের মৃত্যু হোক। সৌরভ দাঁতে দাঁত চেপে খিলখিলিয়ে হেসে উঠল। দুনিয়া তখন স্বার্থপর হয়ে গেছে। খবরের কাগজে বড় করে হেডলাইন সৌরভের ছবি। ব্রেকিং নিউজ এখন সে। প্রশাসনের মুখ চাপা দেওয়ার জন্য বস্তাভর্তি টাকা ঢেলেছে সৌরভ। সে নিরাপদ আইনের হাত থেকে। রাফুর সমস্ত পাওয়ার তার হাতের মুঠোয়। ডেভিড হো হো করে হেসে ফেলে নিজে নিজে বলল, বোকার স্বর্গ। কথাটা সৌরভকে উদ্দেশ্য করে নিজে থেকেই বলল ডেভিড। চার দেয়ালে প্রায় শখানেক গার্ড, হুইল চেয়ারের দুহাতলে দুজন গার্ড, তাদের কান পর্যন্ত সে কথাও পৌঁছায়নি। মেঘ দরজার সামনে দাঁড়িয়ে ডেভিডের উদ্দেশ্যে বলল, বাবা আসবো? ডেভিড সম্মতি দিলে মেঘ হাইটেক স্ক্যানারের ভিতর থেকে ডেভিডের সামনে এসে বলল, আমি বাইরে যাচ্ছি। যা, তোকে বারণ করছে কি? আমার সাথে যেন কোনো গার্ড না আসে, সেটা বলতে আসলাম। তুই ডেভিডের মেয়ে, রাস্তায় কুকুরেরা ঘুরে বেড়াচ্ছে। আমি শিকারি, তোমার ভয় পাওয়ার কারণ নেই। আমি জানি। তার জন্য আমার সাথে সবসময় গার্ড রেখে দাও? তোর উপর বিশ্বাস নেই আমার। মৃত্যুকে এত ভয় পাও তুমি? রাপু বেঁচে আছে জানিস তুই? না। সিয়াম বলছিল যে তুই রাপুর সাথে দেখা করছিস। সিএমকে আমার সামনাসামনি দাঁড় করিয়ে এই কথা জিজ্ঞেস করো। আমি তোকে অবিশ্বাস করছি না। আমি জানি আপনি আমাকে কতটা বিশ্বাস করেন। তার জন্যই সবসময় হাইটেক স্ক্যানারের মধ্যে দিয়ে আপনার সামনে আসতে হয় আমাকে। কোথায় যাবি তুই? বন্ধুদের সাথে। বের হওয়ার সময় গেট থেকে তোর পিস্তল নিয়ে বেরিয়ে যাস। তা নিয়ে ভাবতে হবে না আপনাকে। মেঘ চলে আসলো। ডেভিড তার একজন গার্ডকে বলল, মেঘের দিকে নজর রাখ, ওর কথাবার্তা সুবিধের মনে হয়নি। কোনো রকম সন্দেহ হলেই ওর বাম হাতের উপর গুলি করবি, ও অজ্ঞান হয়ে যাবে। ওকে বস। তবে সাবধান, মেঘ যেন টের না পায়। মেঘের গার্ড নয় এবার, মেঘের পিছু নেয় ডেভিডের গুপ্তচর। মেঘের গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এসে চারদিকে তাকিয়ে ভালো করে দেখে ভিতরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আজকেও নিধি সেই কর্নারের টেবিলে একা বসে লাঞ্চ করছে। মেঘ তার সামনের চেয়ারে বসতে নিধি খাওয়া বন্ধ করে তাকে বলল, তুমি? হ্যাঁ আমি। আমার কাছে কেন এসেছো? দরকার ছিল তো। কেন? রাফু কি খেয়ে ছেড়ে দিয়েছে? মুখটা একটু কন্ট্রোলে রেখো। আমি পারি না কন্ট্রোলে রাখতে। আমি কিছু কথা বলবো, তার জন্য তোমার কাছে এসেছি। একটু সময় শান্ত হয়ে বসো। আজ এত নিচু কণ্ঠে কথা বলছিস, নিশ্চয়ই কোনো কারণ। এই কারণটা শুরু থেকেই ছিল। বুঝলাম না, বুঝিয়ে বল। আমার সাথে রাফসানের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বুঝতেই পেরেছি। কেন ছেড়েছি তোমাকে? নিধি, আমার কথাটা সম্পূর্ণ হতে দাও। আচ্ছা বলো। রাফসানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। যেসব হচ্ছে সবকিছু আমার প্ল্যান অনুযায়ী। আমার প্ল্যান ছিল রাফসানকে তার পরিবার ভালোবাসা থেকে বিচ্ছেদ করানো, সেই পুরনো রাফুর রূপে তাকে ফিরিয়ে নেওয়া। আমি সফল হলেও তুমি কষ্ট পাচ্ছ, আর আমি আমার কার্য সাধন করতে পারিনি। মানে তোমার লক্ষ্য তো রাফসানকে পাওয়া? ভুল এটা। তাহলে তুমি আমাদের মাঝে আসলে কেন? আমি আমার বাবাকে খুন করতে চাই, কিন্তু এটা আমার কাছে সম্ভব হচ্ছে না, তাই রাফুর প্রয়োজন। আমার বাবা সবচেয়ে বড় শত্রু রাফু। একমাত্র রাফুই পারে তাকে খুন করতে। নতুন প্রশ্ন, কে তুমি? কেনই বা তোমার বাবাকে মারতে চাও? আমার সম্পূর্ণ নাম মেঘলা ইব্রাহিম মিম, ডেভিড ইব্রাহিমের একমাত্র মেয়ে। নিধি ডেভিডের নাম শুনতেই দাঁড়িয়ে যায়। মেঘের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। দূরে থাকা ডেভিডের গুপ্তচর নজরে রাখে, ডেভিডকে ইনফরমেশন দেয়। বস, মেঘ ম্যাম তার বান্ধবীর সাথে লাঞ্চ করতে এসেছে। আচ্ছা, দূর থেকে নজর রাখ। নিধি নিজের গাড়িতে ওঠে। ড্রাইভিং সিটে বসে সে। পাশেই মেঘ। নিধির মোবাইলটা ব্যাগ থেকে বের করে গাড়ির সামনে রাখে। মেঘ বলতে লাগলো,
তোমার সতর্কতা বেশ। ডেভিডকে আমি জানি, মুখোমুখি হয়েছি একবার, সেবার রাফু থেকে রাফসানে পরিণত হয়েছিল। এখন তুই বল, তুই তোর বাবাকে কেন মারতে চাইছিস? আমার মায়ের খুনি সে, মাতাল হয়ে আমার চোখের সামনেই আমার মাকে খুন করেছে সে। আমি চাই না আমার চোখের সামনে সে বেঁচে থাকুক। নিজ হাতেই তার খুন করার ইচ্ছে থাকলেও তা করা আমার পক্ষে সম্ভব না। বাসার মধ্যে ঢোকার সময় আমার 4 বার চেকিং হয়। ডেভিডের চারপাশ তার কিলিং মেশিন বডিগার্ডগুলো সবসময় তাকে রক্ষা করে। আমি চাইলেও তার নিঃশ্বাস পর্যন্ত পৌঁছাতে পারবো না। আগামীকাল রাতে ডেভিড তার বাসা থেকে বেরোবে। রাশিয়ান স্মাগলার জিমি জন এদেশে এসেছে, তার সাথে মিটিংয়ের জন্য হোটেল ব্লু রেডে। রাফসান মুস্কি হাসি হেসে পাশ থেকে সৌরভকে বলল, সৌরভ, ডেভিডের খেলা শেষ করতে হবে। আগামীকাল পাখি খাঁচা থেকে বের হতে যাচ্ছে। ভাই তাহলে কি মিশনের জন্য তৈরি হব? হ্যাঁ, সমস্ত ক্যাডার বাহিনী প্রস্তুত কর। ওকে ভাই। রাফসান গম্ভীর মুখের চেহারা নিয়ে ঠোঁট বাঁকিয়ে নিজেই বলল, মেঘ, তুই আসলেই জিনিয়াস। আমার সাথে দেখা না করেও আমার কাছে সংবাদ পৌঁছে দিলি। নিধি থমকে গেল কিছু মুহূর্ত। মেঘের চোখে জল। তার দিকে তাকিয়ে নিধি বলল, এইসব আমাকে বলছো কেন? রাফুকে বলো। আমি রাফুকেই বলছি, তুমি শুধু মাধ্যম। মানে বুঝলাম না। তোমার ছোট্ট জাদুর বক্সে রাফুর ম্যানুয়াল কন্ট্রোল সার্ভার সিস্টেম ব্যবহার করা। সে সেখানেই থাকুক, তোমার সব কথা শুনতে এবং লোকেশন দেখতে পায়। তুমি কি ভাবছো সেদিন সিয়াম তোমাকে তুলে নিয়ে গেছে, রাফু সেখানে এমনি পৌঁছে গেছে? তুমি ওকে চিনতে ভুল করেছো নিধি। সেদিন তোমার সাথে করা ঝগড়াগুলো তার সাজানো নাটক, যার কারণে তোমরা আজও বেঁচে আছো ডেভিডের হাত থেকে। আমাকে ভুল বুঝো না, তোমার সংসারে আগুন লাগানোর জন্য দুঃখিত। আজকেও এসব তোমাকে বলা হতো না। আমার পিছনে ডেভিডের গুপ্তচর নজর রেখেছে। আমি জানি তোমাকে এসব বললে রাফু নিশ্চয়ই শুনতে পেয়েছে। আমাকে ক্ষমা করে দিও রাফু। আমার এই গেমটা না খেললে হয়তো নিজের চোখের সামনে মায়ের হত্যাকারী আরও কিছুদিন করতো। রাফসান একটু থমকে যায়। নিধি নীরব, মেঘ কান্না করছে। সবাই ভিন্ন ভিন্ন জায়গায় হলেও এক কনফারেন্সে যুক্ত। নিধি একটু নড়ে বসে, মেঘের কাঁধে হাত রাখে। সান্ত্বনা দেবার ভাষা তার জানা নেই। মেঘ গাড়ি থেকে নেমে স্বাভাবিক হয়ে নিজের গাড়িতে এসে বসে। চোখগুলো টিস্যু দিয়ে মুছে খিলখিল করে হেসে ফেলল। নিজে বিড়বিড় করে বলল, আন্ডারওয়ার্ল্ডে রাজ করা আমার এখন সময়ের ব্যাপার মাত্র। মেঘ, তোর মৃত্যু বিফলে যেতে দিইনি আমি। গাড়িতে আগে থেকে উপস্থিত সৌরভ বলল, নেহা ডার্লিং, আমাদের প্ল্যান সফল হয়েছে। রাফুর মুখোশে তার সমস্ত আতঙ্ক এখন আমার চেহারা। রাফু বেঁচে থাকতেও মৃত। রাফুকে পুনরায় অন্ধকার জগতে না আনলে আমরা কখনোই তার আতঙ্ক নিজের করে পেতাম না। আর যেমনটা হওয়ার কথা, আমার নামে নতুন করে কোনো আতঙ্কই সৃষ্টি হতো না। আমাদের পথে কাটা ডেভিডকে এখন সরাতে পারলেই আমরা আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। এদেশের সমস্ত পাওয়ার আমাদের হাতের মুঠোয় থাকবে এখন। তোমার কাছে রাফুর মেয়ের প্রজেক্ট না থাকলে কিন্তু এটা সম্ভব হতোই না। হ্যাঁ, যেমনটা মেঘের লাশে তোমার চেহারা স্থাপন করে রাফুকে বুঝিয়েছি, ওটা নেহা ছিল। তোমার চেহারা মেঘের চেহারা। গেমের প্রধান রাফু একটু টের পায়নি এ বিষয়ে। কিন্তু ডেভিড ঠিকই তার মেয়ের চেহারা আমাকে দেখে কনফিউজড এখনো। তোমাকে সাবধানে থাকতে হবে নেহা, আর তো কিছু সময়। হ্যাঁ, এই সময়টা আমি বাসায় যাচ্ছি না। আচ্ছা, আমি রাফুকে নিয়ে ডেভিডের কেস ক্লোজ করে নিই। লাভ ইউ সোনা। 4 ঠোঁট একত্রিত করে আবার মুক্ত হয়েছে তারা। সৌরভ মেঘের হাতে ড্রাইভিং বুঝিয়ে দিয়ে ডেভিডের পাঠানো গুপ্তচরের চোখে ধুলো দিয়ে সরে আসে সেখান থেকে। অপেক্ষা শুধু রাতে। নিধি রাফসানের কাছে ফোন করে চুপ হয়ে থাকে। নিধি, গোপনে অন্যের কথা শোনা অপরাধ, তা আপনি জানেন না? গোপনে না শুনলে আজও যে আমাকে খুব করে চাও সেটা তো জানতে পারতাম না। এই চাওয়া এই পর্যন্তই সীমাবদ্ধ। রাতে বালিশে মুখ চেপে গুঙিয়ে কান্না করাটাও কি ওই পর্যন্ত? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ব্যক্তিগত ব্যাপারে আমি না খাটাই। সরি, এটার সুযোগ আপনি হারিয়েছেন। সবটা জেনেও বলছো এগুলো? আপনি আমাকে চাইলেই প্রথমেই বলতে পারতেন। বলিনি তোমায় দূরে রাখার জন্য। এখন কাছে আসতে চাইছেন কেন? আপনার সাথে বাকিটা পথ একসাথে থাকার জন্য। সরি, আমি বারবার সুযোগ দিই না। কথাটা বলেই নিধি ফোন রেখে দেয়। মদের বোতলে চুমুক বসিয়ে ঠোঁট মুছে তাকাচ্ছে সামনের দিকে। 2 গাড়ি পরেই নিধি। এখন সামনে যাবে না সে। দিনের আলোয় মাতালের মাতলামি সকলের নজর কাড়বে। সেখান থেকে উঠে রাফু ক্যাম্পে চলে আসে। সৌরভ মিশনের তৈরি করছে। রাফু ঘুমের মধ্যে ডুব দিয়েছে।
জিমি জানের প্রাইভেট জেট বিমান এদেশের মাটিতে অবতরণ করে। প্রাইভেট গার্ড তাকে প্রোটেকশন করছে। রাফুর নেটওয়ার্কের মধ্যে জিমি। সে জানে জিমি কোথায় কিভাবে আছে। প্রাইভেট গার্ডের 1/3 ব্ল্যাকগ্রাউন্ডের ক্যাডার। সিগারেটের ফিল্টারে ঠোঁট পুড়িয়ে যাচ্ছে রাফু। জিমি ব্ল্যাকগ্রাউন্ডের ক্যাডারদের আলাদা করে নেয়। জিমি ইন্টারন্যাশনাল ডন। তার এতটুকু বুদ্ধিমত্তা থাকা জরুরি। সকল ক্যাডারদের জ্যান্ত পুড়িয়ে মারে সে। রাফু টের পায়নি এটা। নাইট ক্লাবের লাইটিংগুলো অন্ধকার আকাশে আলো ছড়াচ্ছে। ডেভিড পৈশাসিক আনন্দ পাচ্ছে। সৌরভ নেহা নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। রাফু নিশ্চুপ, সিগারেট টানছে। এর দুনিয়ার সকল কিছু এক মনে হয়। নেই অতীতের টেনশন, নেই ভবিষ্যৎ। বর্তমানে সে কেমন আছে সেটাই তার মুখ্য বিষয়। কালো জ্যাকেট আজ তার ভালো লাগে না। বুলেট প্রুফ জ্যাকেটের ওপরে একটি শার্ট, কোমরে বেল্টের সাথে কয়েক রাউন্ড বুলেট, 9mm ক্যালিবারের 2টি পিস্তল আর একটি হ্যান্ড মেশিন গান, ব্যাস। তার আর কিছু প্রয়োজন নেই। রক্তাক্ত তলোয়ার তার বাইকের সাথে বাঁধা, সেটা তখন পরিত্যক্ত। সৌরভ নিজেকে রাফুর সাজে সাজিয়েছে। কালো জ্যাকেট, নতুন তলোয়ার, ম্যাগজিন ভর্তি পিস্তল। 2টা টিম লিড করছে, 2জন সৌরভ আর রাফু। সামনেই ব্ল্যাক। ডেভিড অপেক্ষা করছে রাফুর। ডেভিড জানে রাফু পিছন থেকে হামলা করবে। পিছনের গেটে অধিকাংশ ক্যাডার দাঁড় করায় ডেভিড। রাফু এটা জানতো। ডেভিড তার পুরনো মিশনগুলোর পদ্ধতি অনুযায়ী তাদের অস্ত্র রাখবে। রাফু দূর থেকে স্নাইপারের নিশানা ঠিক করে। স্নাইপার লেন্স জুম করতেই কতগুলো লাশ তার চোখে পড়ে। মন খারাপ হয় তার। সৌরভ, প্ল্যান চেঞ্জ। 4টা টিমে ভাগ হয়ে যা। স্নাইপার টিম এখান থেকে আমাদের লিড করবে। পেছন থেকে সৌরভ হামলা করবি আর আমি সামন থেকে। বাকি টিম দুভাগে ভাগ হয়ে দুপাশ থেকে হামলা করবি। ওকে ভাই। সৌরভ নিজ নিজ টিম তৈরি করে এগিয়ে যাচ্ছে। রাফুর হাসি পাচ্ছে। সৌরভকে দেখে ক্ষমতার লোভ তাকে কি থেকে কি বানিয়ে ফেলেছে। সিগন্যাল দেওয়ার আগেই সৌরভ পিছন থেকে হামলা করে। সামনে গেট, রাফুর হ্যান্ড। গ্রেনেডের আঘাতে বিধ্বস্ত হয়। দূর থেকে স্নাইপার শট। ডেভিড যা মনে করেছিল তা কিছুই হয়নি। সৌরভ সবসময় বেস্ট ক্যাডারদের নিয়ে হামলা করে। সে পিছন থেকে হামলা করায় দুর্বল হয়ে পড়ে ডেভিড। সামনে থেকে রাফুর হামলা। ডেভিডের ক্যাডার এক এক করে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডেভিড রাফুর কয়েক গজ দূরে হুইল চেয়ারে বসে। হাতের পিস্তলে বুলেট শেষ। ডেভিড ঠিক তার ফায়দা তুলে। তার হাতের পিস্তলের বুলেট রাফুর বুকে এসে আঘাত করে। বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে রাফুর শরীরে সামান্য আঘাত করে। বসে পড়ে রাফু। সবারই প্রায় বুলেট শেষ। ডেভিডের কয়েকজন ক্যাডার ছাড়া বাকি সবাই ঘায়েল। ব্লুটুথের কানেকশন একবারে বিচ্ছিন্ন রাফুর। সে তাকাচ্ছে এদিক ওদিক একটু কাভারের জন্য। হঠাৎ করে এক বুলেট ঝাঁকুন দিয়ে ওঠে তার শরীর। বিচ্ছিন্ন হাতে পিস্তলটা এখনো আটকে আছে। ডেভিড নিজেকে অন্য হাতে চেপে ধরে চিৎকার করে ওঠে। রাফু দাঁড়িয়ে যায়। দূরে স্নাইপার ট্রিগার আঙ্গুল রেখে মুচকি হাসে ক্যাডার। এটা গ্যাংয়ের ব্যাকআপ। রাফু সবসময় নিজের নজরদারিতে একটা স্নাইপার রেখে দেয়। পিস্তল থেকে সৌরভ নিজের তলোয়ারটা রাফুর দিকে ছুঁড়ে মারে। তলোয়ার হাতে সে। সামনের 7 জন। সামনে এগোনোর সাহস নেই কারো। পিছনে ফিরে দৌড়ে পালানোর চেষ্টা। স্নাইপার বুলেট লাশের স্তূপ। রাফুর তলোয়ার ডেভিডের থুতনি ঠেকেছে। কিছু বলার আছে তোর ডেভিড? তোকে তৈরি করেছি আমি। আমাকে এবারের মতো যেতে দে। আমি যেতে দিলেও হয়তো তোর মেয়ে তোকে যেতে দিবে না। রক্তাক্ত লাশের মাঝ থেকে হেঁটে আসছে মেঘ। ডেভিড এক নজর তাকিয়ে আছে। মেঘের অভিনয় কান্না। ছলছল চোখে রাফুর সামনে এসে দাঁড়ায়। ডেভিডের দিকে তাকিয়ে বলল, তুই আমার মাকে মেরেছিস। ডেভিড নিশ্চুপ। মেঘের চোখের দিকে তাকিয়ে বলল, তোর মা তোকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। তুই এসব কি বলছিস? ডেভিডের কথা শেষ হবার আগেই মেঘ তার বুক বরাবর রাফুর তলোয়ারটা টেনে নেয়। ঝুঁকে যায় সে। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সৌরভ রাফুর দিকে পিস্তলের নলটা তাক করে বলল, রাফু, এবার তোর পালা। তুই হাসছিস কেন? তোদের বোকামি দেখে। রাফু, তুই ভালো করেই জানিস আমরা দুজন এই গ্যাংয়ের কি। তুই কিংবা আমি মারা গেলে যে বেঁচে থাকবে সেই হবে গ্যাংয়ের বস। অবশ্য তা হবে না সৌরভ। কেন হবে না? কেননা আমি রাফু এই গ্যাংয়ের সকল ক্যাডারকে মুক্ত করে দিয়েছি। তুই কেন হঠাৎ? হায় নেহা, দুজনের এই দেশ রাজত্ব করার সময় শেষ যে। রাফুর মুখে নেহা নামটা শুনে ভরকে যায় তারা। সৌরভ বলল, তাহলে তুই নেহা আর আমার সম্পর্কে সব কিছুই জানতি? আমাকে কি তোর বোকা মনে হয়? নিধির ফোনে আমার সিক্রেট সিস্টেম চালু করতে পারলে তোর ফোনে কেন নয়?
রাফুর কথা শুনে সৌরভ নিজের মাথায় নিচে একটা টোকা মেরে বলল, ওহ শিট। রাফু হো হো করে হাসছে। সৌরভ বলল, যেহেতু আমার স্বার্থ হাসিল হয়নি, তো কেউ এ দুনিয়ায় বাঁচিয়ে রেখে লাভ নেই। এমনিতেই দুনিয়া এখন আমাকে রাফু ভাবে। আলবিদা দোস্ত। কথাটা বলে রাফুর দিকে তাক করা পিস্তলের ট্রিগারটা চেপে দেওয়ার আগেই নিঃশব্দ রক্তাক্ত তলোয়ার হাতে নিধি দাঁড়িয়ে। নেহা নিধির দিকে তাকাচ্ছে একবার সৌরভের দু টুকরো লাশের দিকে। নেহার চুলের মুঠি টেনে নিধি বলল, একবার রাফুর জীবন নষ্ট করে আবার এসেছিস পিচাস। কথাটা বলে নেহার পেটের এপার ওপার করে দেয় তলোয়ার। রাফসান তাকিয়ে আছে নিধির রক্তে ভেজা ঠোঁটের দিকে। চোখ ফিরিয়ে সে বলল, কি দেখছিস আমার দিকে এমন করে? ভাবছি তোকে বিয়ে করলে আমার কি হবে। তোর সমস্ত হাঁটি গুঁড়ো করে ফেলবো। তাতে সমস্যা নেই। এই দাঁড়া, থাম, খাটাস, আমার ঠোঁটের দিকে তাকাবি না। তুই যখনই তাকাস রক্তক্ষরণ হয়। হোক না রক্তক্ষরণ। জি না। চলেন। কোথায়? যেখানে তুমি আমি আর সূর্যের শেষ আলো একসাথে মিলিত হবে সেখানে। চলুন তাহলে একসাথে হারাই। নিধি আর রাফসান প্রস্থান করে সেখান থেকে। ব্ল্যাক গ্রাউন্ডের সকল ক্যাডার নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। সকাল হতেই খবরের কাগজগুলোতে বড় বড় অক্ষরে লেখা, দেশদ্রোহী ডেভিডের সাথে সংঘর্ষে রাফুর মৃত্যু। অন্ধকার জগতে কালো ছায়া, লাগামহীন ঘোড়ার মতো সবাই ছুটছে। সূর্যের শেষ আলোয় দাঁড়িয়ে রাফসান, দুহাত মেলে সে আলো শরীরে মেখে নিচ্ছে নিধি। রাফসান সে সৌন্দর্যে নিজের মুখ লুকায়। পিছন থেকে দুহাত দিয়ে নিধির কোমর জড়িয়ে ধরে চুলের ভেজার আড়াল থেকে তার ঘাড়ে রাফুর ঠোঁটের স্পর্শে হারিয়ে যায়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।